পিরিওডিসিটি ইন প্রপার্টিস। তো পিরিওডিসিটি ইন প্রপার্টিস কথাটার মানে কি, মানে এটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, পিরিওডিসিটি কথাটার মানে কি? এটা অ্যাকচুয়ালি পিরিয়ডিক টেবিলের স্টাডি ধরে নেওয়া ঠিক নয়, ফর দ্য মোমেন্ট ঠিক নয়, কারণ সেটা অনেক অ্যাডভান্স। যে পিরিয়ডিক টেবিল কী জিনিস, কীভাবে পিরিয়ডিক টেবিলে বোঝানো হয় বা না বোঝানো হয়, দ্যাট ইজ নট আওয়ার স্টাডি ফর নাও। অতটা ডেপথে আমরা গিয়ে কিন্তু ক্লাস করতে পারবো না। তো অতটাও, দেবাংশু এসে গেছে, পুরবী এসে গেছে। দেবাংশু am I audible? পুরবী am I audible? হ্যালো, হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছিস? সবাই শুনতে পাচ্ছিস? পুরবী শুনতে পাচ্ছ? হ্যাঁ। ঠিক আছে, তাহলে তুমি তোমার মাইকটা অফ করে দাও এখন আপাতত। তারপরে আমরা আস্তে আস্তে ক্লাসটা শুরু করি। যার যদি কোনো অসুবিধা থাকে এনি টাইম, আমরা পুরবী আজকে আমাদের সঙ্গে নতুন এসছে ক্লাসে, বাকি এখানে তো কয়েকজন আছে। আমরা তো 1 মাস ধরে প্রায় চালিয়ে যাচ্ছি ক্লাস অল্প অল্প করে। বাকিরা যারা আছে তারা সবাই জানে আমাদের প্রথম চ্যাপ্টারটা হয়ে গেছে পুরবী, ঠিক আছে। যেহেতু বাকি সব জায়গাতেই জাস্ট পড়া শুরু করেছে এবং ম্যাক্সিমাম জায়গায় ব্যাচ লাস্টে, মানে পরের বছর রয়েছে। দেবাংশু আমাদের এখানে রয়েছে, অনেক দিন ধরে আমাদের সঙ্গে পড়ছে এবং আমরা একটা চ্যাপ্টার আস্তে আস্তে শেষ করেছি। সেটা হলো প্রথম অ্যাটমিক স্ট্রাকচার। আমি কম বেশি সবাই বাড়িতে একটু আধটু হলো এই চ্যাপ্টারটা শুরু করেছে বা পড়েছে। এটা আমরা মোটামুটি পড়া হয়ে গেছে। দেবাংশু, সুমেধা, এটা আমি অ্যাটমিক স্ট্রাকচারটা এখনের জন্য ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? অসুবিধা নেই তো? মানে আগের দিন যা ছিল ঠিক আছে, আবার দরকার হলে ফিরে আসবো, ঠিক আছে? দেবাংশু, কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, আমরা আবার আসবো, মানে একটা চ্যাপ্টার নিয়ে আর বেশি নাড়াচাড়া করে লাভ নেই। আর সুমেধাও তো বোধহয় বাড়িতে পড়েছিস, বলছিস স্কুলে না কোথায় এটা পড়েছিলিস বললি আমাকে। তো আজকে আমি পরের চ্যাপ্টারটায় চলে যাচ্ছি, ঠিক আছে? পরের চ্যাপ্টারটা বা স্যারও পড়ানো শুরু করে দেবে খুব তাড়াতাড়ি, বা করে দিয়েছে তোদের, বা অন্য জায়গায় পড়াশোনা শুরু করে দিয়েছিস। তো আমি এই পিরিয়ডিক টেবিলটা যদিও লেখা রয়েছে পিরিয়ডিসিটি ইন প্রপার্টিস, বাট অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটার নাম আমরা দিই হলো পিরিয়ডিক টেবিল, মানে একদম পাতি ভাষায় আমরা এটা পিরিয়ডিক টেবিল বলেই চিনি সবসময়, ঠিক আছে? এটা নিয়ে কোনো সমস্যা থাকা উচিত নয় কাউর। হোয়াট ইজ পিরিয়ডিক টেবিল? তো আজকে আমি অন্য নোট বের করিনি, আগের দিনও আমি দেখিয়েছিলাম ওদের। তো আমি আজকে যেটা বের করেছি সেটা হলো, এটা হলো এনসিইআরটির বই। এনসিইআরটি থেকেই আমি প্রথমে এই পয়েন্টগুলো পড়াবো। তার কারণ হলো, যে বোর্ডেই থাকিস না কেন, বাকিরা বোধহয় সবাই কম বেশি সিবিএসসি বোর্ড রয়েছে। পুরবী তুমি বোধহয় শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। তো যেই পড়ো না কেন, নিটের জন্য অ্যাটলিস্ট, নিট আর জেইর জন্য এনসিইআরটি মাস্ট। আগে এনসিইআরটি পড়ে বাকি যা খুশি পড়ো। তো আমরা এই বইটা এই মুহূর্তে ফলো করছি। এটা নয় যে এই বই দেখেই আমরা পড়াশোনা করব, বাট এই বইয়ের টপিকগুলো পরপর যেরকমভাবে সাজানো থাকে সেটাই আমি সেটা আমরা ফলো করব। তাহলে আমাদের নিটের সিলেবাসটা কমপ্লিট হবে, না হলে হবে না। আর পিরিয়ডিসিটি ইন প্রপার্টিস এটা তুমি পাবে, দিস ইজ দ্য 3rd চ্যাপ্টার ইন দ্য কেমিস্ট্রি বুকস। যে কোনো জায়গায় 3 নম্বর চ্যাপ্টার হলো এটা। আর এই চ্যাপ্টারটা বেসিক্যালি উই উইল টক অ্যাবাউট পিরিয়ডিক টেবিল। কিন্তু পিরিয়ডিক টেবিল তোমরা সবাই কম বেশি পড়েছো, সবাই কম বেশি জানো যে পিরিয়ডিক টেবিল কী জিনিস, কীভাবে পিরিয়ডিক টেবিল কাজ করে। কিন্তু পিরিয়ডিক টেবিল নিয়ে আমরা এখানে অনেক কম আলোচনা করব, ঠিক আছে? আমরা আলোচনা করব পিরিয়ডিক টেবিলের মধ্যে বিভিন্ন এলিমেন্টগুলো বিহেভিয়ার কিভাবে করে, মানে পিরিয়ডিক টেবিল পড়তে শিখব। পিরিয়ডিক টেবিল থেকে দেখে দেখে আমরা কি করে কোনো একটা এলিমেন্টসের বিহেভিয়ার জানতে পারি সেটা শিখব, হুইচ ইজ a very small part of periodic table. তো আমাদের আজকের প্রথম আর লাস্ট কাজটা হলো আমরা পিরিয়ডিক টেবিল একটু করে পড়তে শিখব। এই চ্যাপ্টারটা নিটের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট, মানে ইমেন্স অ্যামাউন্ট অফ ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট 5 to 7% নাম্বার এখান থেকে আসবে। তো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস। চ্যাপ্টারটা সোজা, কিন্তু
বুঝতে যদি কখনো অসুবিধা হয়, আমি আস্তে আস্তে পড়াচ্ছি, আমি অ্যাডভান্স তো পড়াই না, যেমন 12-এ পড়াচ্ছি, 12-এ ওদের জন্য এত সময় আমি পড়াবো না, ওদের অনেকটা লেভেল আগে থেকেই শুরু করে দেবো, কারণ ওদের পড়া হয়ে গেছে। তোমাদের যেহেতু শুরু করা হয়নি, আমি বেসিকটা পড়িয়ে যাচ্ছি। কারোর কিছু বুঝে অবস্থা, বোর্ডের জন্য তো সবাই বাড়িতে পড়ছো, সেখানে বুঝতেই পারবে। আর আমি যেটা পড়াচ্ছি সেখানে বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করে নেবে, আমি বলে দেবো, কারণ এটা আস্তে একবার পড়িয়ে দেবো, নেক্সট দিন আমি কিন্তু কোশ্চেন অ্যান্সারে চলে যাব, এমসিকিউ কী করে করতে হয়, কীভাবে সলভ করতে হয়, সেগুলো আমি দেখিয়ে দেবো। যাই হোক, বাই দ্য ওয়ে আমাদের অ্যাপটা মনে হয় ঠিক হয়ে গেছে, আমি লাস্ট ক্লাসটা অ্যাপে নিয়েছি, কোনো অসুবিধা হবে না। 40 মিনিটের পর কেটে যাওয়াটা, আজকে যেহেতু অনেক নতুন এসছে বা বাকিরা বেশ কিছু আছিস যারা তোরা অ্যাপে ইউজ করিসনি, তাদের জন্য বলছি অ্যাপ ঠিক হয়ে গেছে, নেক্সট ক্লাস হয়তো অ্যাপেই নেওয়া হবে, আর এই 40 মিনিট পর কেটে যাওয়ার অসুবিধা আর থাকবে না। তো এবার আসি যে এই চ্যাপ্টারটার ব্যাপারে। আচ্ছা, পিরিয়ডিক টেবিল কী জিনিস আমাকে একটু বল কেউ, ঠিক আছে? আমি জিজ্ঞাসা করছি যে পিরিয়ডিক টেবিল কী, ঠিক আছে? সুমেধা আমাকে বল তো পিরিয়ডিক টেবিল কী, মানে কি জানিস? স্যার, একটা টেবিল যেখানে এলিমেন্টসরা অ্যাকর্ডিং টু অ্যাসেন্ডিং অর্ডার অফ দেয়ার অ্যাটমিক মাস সাজানো আছে, অ্যাটমিক নাম্বার সাজানো আছে, তাতে 7টা গ্রুপ আর 18টা গ্রুপ আর 7টা পিরিয়ড আছে। 18টা গ্রুপ 7টা পিরিয়ড আছে, মানে ঠিক আছে। তুই তো বললি যে আমাকে যে কি জিনিস মানে অ্যাটমিক, আমি জাস্ট জিজ্ঞেস করছি পিরিয়ডিক টেবিলের কাজ কি, কি কাজে লাগে, মানে কেন, আমি খুব বেসিক জিনিস থেকে আর এই এলিমেন্টস গুলোকে মানে ডিফারেন্সিয়েট করার জন্য। ডিফারেন্সিয়েট মানে সবকটা এলিমেন্টই তো আলাদা একজনের থেকে আরেকজন। বল। মানে তাদের মানে ঠিকঠাক করে সাজানো, তাদের কেমিক্যাল প্রপার্টি অনুযায়ী। আচ্ছা, দেবাংশু দেখি তোরা কতটা জানিস। পিরিয়ডিক টেবিল মানে যতগুলো আমাদের এলিমেন্টস আছে ওদের একটা পিরিয়ডিক, যেরকম সুমিতা বললো অ্যাটমিক নাম্বার হিসাবে সাজিয়ে রাখা, যাতে ওদের স্টাডি করতে আর বুঝতে সুবিধা হয়। যেমন মানে কীরকম বুঝতে সুবিধা, মানে অ্যাকচুয়ালি কী কাজ, পিরিয়ডিক টেবিলের কাজটা কি, এটা কী কাজে লাগে আমাদের? সাজানো তো ক্লাসিফাই করতে সাহায্য করে। মানে হ্যাঁ, ক্লাসিফাই মানে মানে ব্যাপারটা কি আমাকে একটু বাংলায় বল, আমি এত পড়াশোনা করিনি, বুঝতেই পারছিস, গরিব মানুষ, বল। তার মানে জিনিসগুলোকে একভাবে সবকটাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখা, যাতে যে কোনো সময় আমরা যদি মানে যে এই যেরকম 18টা গ্রুপ ওর অনেকগুলো ডিভিশন করা আছে, যেরকম একটা অর্গানাইজ লাইব্রেরিতে থাকে যে এই স্লটে এই জিনিসটা আছে, এই স্লটে এই ব্যাপারে এই জিনিসটা আছে, সেরকমই মানে এই গ্রুপে এত এই অ্যাটমিক নাম্বারে এই কেমিক্যাল প্রপার্টিস এর এই এলিমেন্টটা আছে। তো সেটা মানে ওই জিনিসটা যাতে আমাদের সাহায্য করে, বুঝতে সুবিধা করে, এর জন্য ওকে পিরিয়ডিক টেবিল ভালো করে সাজিয়ে রাখা আছে। ঠিক আছে, বুঝলাম। আচ্ছা পুরবী, তোমার কি দাবি, অ্যাটমিক পিরিয়ডিক টেবিল কি জিনিস? জানি না। হ্যাঁ, পিরিয়ডিক টেবিল পড়োনি আগে? না, পিরিয়ডিক টেবিল সিলেবাসে নেই? 9 না 10 তো ছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল পড়োনি? বাংলায় আবার অন্য ও নাম, হ্যাঁ 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 হ্যাঁ, বাংলায় অন্য নাম থাকতে পারে, কি যেন ছিল, পর্যায় সারণী, ভুলে গেছি। পর্যায় সারণী। হ্যাঁ, কি কাজে লাগে? কি কাজে লাগে বলো, পর্যায় সারণী কি কাজে লাগে? আমরা বাংলা ওয়ার্ড ইউজ করব না, তোমাকে এটাকে একটা বড় জিনিস শিখতে হবে, কারণ এই বাংলায় পড়লে অনেক নোটস পাওয়া যায় না, খুব হাতে গোনা নোটস আর বই আছে, সেগুলো নিটের জন্য একদম ভালো না। তাই বাংলায় আমি পড়াবো, কিন্তু ইংলিশে পড়াবো। যদি তুমি ওয়ার্ড ফলো না করতে পারো, আমি এতক্ষণ ধরে পিরিয়ডিক টেবিল বলছি, তুমি জিজ্ঞেস করো নি, এটা আমি জিজ্ঞেস করবে যে দাদা এটার মানে কী, স্যার এটার মানে কী রয়েছে, এটা কোথার থেকে এসছে, ঠিক আছে, দাদা এটার মানে কী রয়েছে, এটা আমি বুঝতে পারছি না।
পিরিয়ডিক টেবিল পর্যায় সারণীও খুব কমন জিনিস তোমার বাংলায়, ইংলিশে প্রথমবার শুনতে হলে ওই জন্য অসুবিধা হয়। তো এরকম একটু অসুবিধা হবে প্রথম দিকে, কিছুদিন গেলে আর অসুবিধা হবে না দেখবে। মানে বেসিক কয়েকটা জিনিসই ইংলিশ টার্ম। তো আমাকে জাস্ট বলো এই পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল কি কাজে লাগে, মানে কি লাভ, এটা কোথায় ইউজ করতে পারি আমি? মৌলগুলোকে চিনতে। চিনতে, আচ্ছা। মৌল মানে হলো ইংলিশে বলি আমরা এলিমেন্ট, ঠিক আছে? আমি এলিমেন্ট যখন বলবো সেটার মানে হলো মৌল, মাথায় রাখবে, ঠিক আছে? এই মৌল বলে তো আমি বলবো না, আমি এলিমেন্ট বলবো। তো দেখো সবাই বললো, এবার আমি একটু বলি যে এই জিনিসটা কি বা কি কাজে লাগতে পারে। আচ্ছা, অনিশের কাছে জিজ্ঞেস করা হয়নি। অনিশ ভাই বলো তো দেখি। স্যার পিরিয়ডিক টেবিল স্যার আলাদা আলাদা এলিমেন্টস এর প্রপার্টির জন্যই বসাই পিরিয়ডিক টেবিলে, ওদের অ্যাটমিক নাম্বার হিসেবে। ঠিক আছে, তো ব্যাপারটা হলো সবাই কম বেশি ঠিকই বলেছো, ঠিক আছে? একটু সাজিয়ে গুছিয়ে বলতে হয়তো এক দুজনের অসুবিধা হয়েছে, বা বেসিক জিনিসটা সবাই কম বেশি একদম ঠিকঠাকই বলেছো। দেবাংশু অনেকটা এক্সিলাবোরেট করেছে, সুমেধাও বললো, একদম এক লাইনে পুরবিও বললো, একটু কথায় অনিশও বললি, সবাই ঠিক বলেছিস। আমি আমার তরফ থেকে বোঝানোর চেষ্টা করছি যে এক্স্যাক্টলি কীরকম ফাংশনটা, তোরা যেটা ভাবছিস সেটা ঠিক, কিন্তু পিরিয়ডিক টেবিলের ফাংশন এর থেকে অনেক বেশি, আরও অনেক কাজ করা যায়। কীরকম আমি একটু বলে বোঝানোর চেষ্টা করছি এই ইয়ের উপরে বাদ দিয়ে। দেখ, ক্লাসিফাই করা হলো আমাদের মানুষের, ক্লাসিফাই মানে হলো সাজানো, বাংলায় যদি আমি খুব কাঁচা বাংলায় বলি সাজানো। ক্লাসিফিকেশন কথাটার মানে হলো বায়োলজিতে তারা একটা সবসময় পড়ে দেখেছিস নিজে, ক্লাসিফিকেশন অফ এই সেই এরকম। তো ক্লাসিফিকেশন মানে হলো সাজানো, মানে এখানে সাজাবো। যেমন ধর তোর বাড়িতে বা তোদের বাড়িতে তোরা যখন ঘুমাতে যাস, তোরা নিশ্চয়ই রান্নাঘরে শুতে যাস না, তোদের জন্য ডেজিগনেটেড শোয়ার ঘর আছে সেখানে যাস। বা রান্নার জিনিসপত্র হঠাৎ করে তেল নুন চিনিগুলো হঠাৎ করে খাবার ঘরে না রেখে বা রান্নার ঘরে না রেখে আলমারির উপরে কেউ লুকিয়ে রাখিস না, যে যতবার রান্না করতে যাবে ওখানে দৌড়ি করতে যাবে, সেটা তো হয় না। তো ক্লাসিফাই করা, রান্নাঘর বা কিচেন ইজ ক্লাসিফাইড, যে ওখানে এই জিনিসগুলো থাকবে, এইভাবে এখানে থাকবে। তো আমি আজকে যদি হঠাৎ করে বাড়ি থেকে একটা 1 কেজি ওজনের ইলিশ মাছ নিয়ে আসি, সেটা রান্নাঘরে যায়, খাবার শোয়ার ঘরে বা ঠাকুর ঘরে তো যায় না, তাই না? তো এটা আমি কি করে জানলাম যে আমি একটা মাছ নিয়ে এসে প্রথমে ওখানে ঢুকবো না, আমি প্রথমে যাব রান্নাঘরের দিকে? তার কারণ হলো ওটা ক্লাসিফাই করা, যে রান্নার ঘরে এই জিনিসগুলো নিয়ে যেতে হবে, এটা আগে থেকে আমাদের জানানো হয়েছে। দিস ইজ কল ক্লাসিফিকেশন, আলাদা আলাদা করে সাজানো, ঠিক আছে? এখানে আলাদা আলাদা সাজানো করতে হবে। যেমন ধর তোকে যদি আজকে বলা হতো, আজকে একটা সিচুয়েশন ইমাজিন কর, ধর তোদের বলা হতো যে আজকে বাজারে যাচ্ছি আমি, ঠিক আছে? বাজারে তোদের বাড়ির থেকে তোর মা বললো যা 1 কেজি আলু কিনে আন। কিন্তু এরম যদি সিচুয়েশান হতো, যে কোনো দোকানে যে কোনো কিছু বিক্রি করতে পারে, তার মানে তুই আজকে পেট্রোল পাম্পে গিয়েও আলু পেতে পারিস, আবার নাও পারিস, কোনো ঠিক নেই। তাহলে 1 কেজি আলু খুলতে গেলে তোকে গোটা বাজার খুলে ব্যবস্থা হবে, আর না হলে তোকে আগে থেকে জানতে হবে ওই দোকানে পাওয়া যায় সেখানে যাবো। কিন্তু একটা নতুন জায়গায় গিয়ে তোকে যদি আলু কিনতে বলা হয়, সেটা তো আমাদের সিচুয়েশন হয় না। আমরা কি করি, আমরা সোজা হাঁটতে হাঁটতে যাই, যেখানে আমরা জিজ্ঞেস করি দাদা কাঁচা বাজার কোথায় আছে, সেখানে আমরা চলে গেলাম, গিয়ে দেখি যে সবজি বাজারটা কোন এরিয়াতে রয়েছে, সেখানে আমরা জানি আলু পাওয়া যাবে। দিস ইজ কল ক্লাসিফিকেশন। এবার তুই চিকেন কেনার জন্য পেট্রোল পাম্পে নিশ্চয়ই যাস না, তোরা কোথায় যাবি? চিকেনের দোকানেই যাবি। দিস ইজ হোল ফর ক্লাসিফিকেশন, যে আমরা জিনিসগুলোকে সাজিয়ে অ্যারেঞ্জ করি, এটা আমাদের স্বভাব। সত্যি কথা বলতে এটা হিউম্যান নেচার। কারণ এইভাবে সাজিয়ে রাখলে আমাদের মাথার মধ্যে এত প্রেশার পড়ে না, এত চাপ নিয়ে আমাদের ভাবতে হয় না। তো আমরা একটা দুটো জিনিস মনে রাখলেই করতে পারি। অ্যাকচুয়ালি বেসিক্যালি হিউম্যান নেচার ইজ উই আর কোয়াইট লেজি, আমরা খুব অলস প্রকৃতির। তো আমরা সবচেয়ে চাই যে কত কম খেটে কত বেশি কিছু করে ফেলা যায়, যেখানে হিউম্যান বাকিদের থেকে অনেক বেশি আলাদা। হিউম্যান নেচারই হলো ক্লাসিফাই করা। তো এখানে এবার আসি যেই এলিমেন্টস বা মৌল নিয়ে বা এলিমেন্টসগুলো নিয়ে কি কথা হচ্ছে, বা তাদের কিভাবে সাজানোর কথা হচ্ছে। দেখ, আগে এতগুলো তো এলিমেন্টস আবিষ্কার করা হয়নি, ডিসকভার করা হয়নি। দেয়ার ইজ অনলি মেন্ডেলিভও যখন করেছিল তখন দেয়ার ইজ অনলি 65 বা 30-40 এরকমই ছিল।
এখন 118টা আছে। 118টা অ্যাকচুয়ালি খুব বেশি নয়, কিন্তু প্রত্যেকটার ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল স্টেট বা রাসায়নিক বা ভৌত ধর্ম, এই জিনিসগুলো প্রত্যেকটার আলাদা। আবার কিছু কিছু সিমিলারিটিও আছে, কেউ কেউ আবার আলাদা আলাদা কাছাকাছি আছে, কেউ কেউ ভাই একে অপরের থেকে দূরেও আছে। তো প্রবলেমটা হলো, এটা ইম্পসিবল না আমাদের কাছে যে পুরো জিনিসটা মুখস্থ করে রাখা, প্রত্যেকের এক্স্যাক্ট জিনিসগুলো মুখস্থ করে রাখা, এটা সম্ভব নয়। তো আমরা কি করি, আমরা ক্যাটাগরাইজ করি। এই ক্লাসিফিকেশন বা ক্যাটাগরাইজেশন করার মানে হলো যে কোন এরিয়া থেকে গেলে আমি কি জানতে পারি, ঠিক আছে? এবার এর একটা ট্রেন্ড আছে যেটা আমরা এখানে পড়ব, যে আমরা এক্স্যাক্টলি ক্লাসিফিকেশন যতটা না পড়ব, আমরা এই চ্যাপ্টারটায় পড়ব ট্রেন্ডস। ট্রেন্ড মানে কি যদি জিজ্ঞাসা করি, কেউ বলতে পারবি? রিলায়েন্স ট্রেন্ড, তাই তো? হ্যাঁ, ট্রেন্ডস মানে হলো আমরা যেটা ভাবি সেটাই, মানে ধারা বাংলায় যদি বলি, মানে একটা যেদিকে যাচ্ছে কিভাবে হয়, ঠিক আছে? ইটস এ ফ্লো, যে কোন দিকে যাওয়া হয়। তো পিরিয়ডিক টেবিলে কোন সাইডের থেকে কোন সাইডে গেলে কিভাবে চেঞ্জ হয় অ্যাটমিক এই তোর এলিমেন্টসের বিহেভগুলো, সেটাই আমরা এখানে জানবো। যে পিরিয়ডিক টেবিলের ধর উপরে যারা রয়েছে, যারা একদম প্রথম দিকে রয়েছে, তারা ডেনসিটি কেমন হবে, তাদের ওজন কেমন হবে, তাদের ফিজিক্যাল স্টেট কমে, তাদের মেটাল হবে না নন মেটাল হবে, সেটা আমরা বুঝতে পারবো। তো বেসিক্যালি আমরা যে কোনো একটা এলিমেন্টের পজিশন দেখে ওর বিহেভিয়ার সম্পর্কে জানতে পারবো। তো তোর পক্ষে সম্ভব না যে প্রত্যেকটা এলিমেন্ট মুখস্থ করে রাখা, এটাও সম্ভব না যে প্রত্যেকটা পজিশন কি কি বলবে। আমরা কি মনে করে রাখতে পারি, কোন সাইডটায় গেলে কোন জিনিসটা বেশি বা কম হবে। যেমন ধর, যদি ডান দিক থেকে বাদিকে যাস, আমি দেখাচ্ছি একটু পরে, তো এদের সাইজ বড় হতে থাকে, অ্যাটমের সাইজ বড় হতে থাকে। সাইজ বড় হতে পারে থাকলে মানে এদের ডেনসিটি কমতে থাকে। আবার অন্য সাইডে গেলে হালকা হতে থাকে, তাই প্রথম দিকেরগুলো বেশ হালকা হয়, পরের দিকেরগুলো বেশ ভারী হয়, উপরেরগুলো হালকা হয়, নিচেরগুলো ভারী হয়। তো যদি কোনো কিছু বলে যে এই এলিমেন্টটার ডেনসিটি মানে হলো ঘনত্ব, ঠিক আছে? পুরোবি আই থিঙ্ক তুমি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো ওয়ার্ডে আমাকে নক করবে, একদম লজ্জা ছাড়া, পারছি ঠিক আছে? পারছি লজ্জা পাবে না একদম, ঠিক আছে? তো এই জিনিসগুলোতে ডেনসিটি কোন দিকে গেলে বাড়বে, কোন দিকে গেলে কমবে, সেটা আমরা জানতে পারি। তো আমরা আস্তে আস্তে শুরু করি যে প্রথম এই সাজানোর জিনিসটা কোথার থেকে আসলো। তো সাজানোর জন্য অনেকে অনেকভাবে কিছু করা হয়। তো ক্লাসিফাই করার অনেকে অনেক রকম চেষ্টা করেছে প্রথম দিকে। প্রথম চেষ্টাটা তো আজ থেকে শুরু করেন, এই জিনিসগুলোকে সাজানোর চেষ্টা অনেকেই একটু আধটু করে এদিক ওদিক থেকে করার চেষ্টা করেছে। তো ফার্স্ট যেটা থাকে, যদি আজকে আমরা কালারটা চেঞ্জ করি, ঠিক আছে? তো প্রথম এখানে যেমন দেখা রয়েছে জেনেসিস কথাটার মানে হলো যেখানে শুরু হয়েছে সব কিছু, দ্য স্টার্ট অফ এভরিথিং, বাইবেলে জেনেসিস লেখা থাকে। তো এই জিনিসটা প্রথম একটা ডিসকভার করা হয়েছিল যে জার্মান কেমিস্ট একজন, অত্যন্ত বিখ্যাত নাম জন ডোভারনিয়ার, ঠিক আছে? এ হলো প্রথম যে এই ট্রেন্ড মানে এই সাজানোর একটা ছোট্ট চেষ্টা করেছিল, এই আর্লি 1800-এর কাছাকাছি সে চেষ্টা করেছিল, মানে 1800 খ্রিস্টাব্দের কাছাকাছি। তো ওর একটা আইডিয়া গেছিলো, সেটা কি জিনিস, সেটা হলো সামথিং কল্ড ট্রায়াড, ঠিক আছে? এই ট্রায়াড কথাটার মানে হলো, ট্রাই মানে কি বলতো? তিন। ভেরি গুড, ভেরি গুড। তো তিন। তো ও কি করেছিল যে তিনটে এলিমেন্ট, ও কতগুলো গ্রুপ বানিয়েছিল, হি মেড ফিউ গ্রুপস। এই গ্রুপের মধ্যে তিনটে তিনটে করে এলিমেন্ট আছে, ঠিক আছে? এরকম ও 4-5টা প্রায় 7-8টা গ্রুপ মতো বানিয়েছিল। তো এই তিনটে যে এলিমেন্ট থাকতো, এই এলিমেন্টগুলো একই রকম বিহেভিয়ার করতো। এই তিনটে এলিমেন্ট একই রকম বিহেভিয়ার করতো। আর এই তিনটে এলিমেন্টের মধ্যে একটা অদ্ভুত মিল ছিল। সেই মিলটা কেউ আগের বছরে পড়েছিলিস, এগুলো তো আগেও ছিল, নতুন তো কিছু না।
কারোর কি মনে আছে যে এদের মধ্যে একটা মিল ছিল, এই তিনটে এলিমেন্টের মধ্যে অ্যাকচুয়াল লটা কি ছিল, মিলটা কি ছিল বলতো দেখি। ওই মানে Sir, প্রথম হ্যাঁ বল বল বল, কে বলছিলিস, একজন একজন করে বল। ফার্স্ট এলিমেন্টটা আর সেকেন্ড থার্ড এলিমেন্টটার যদি তাদের অ্যাটমিক মাসের অ্যাভারেজ করা হয় তাহলে ওইটা হবে হচ্ছে সেকেন্ড এলিমেন্টটার অ্যাটমিক মাস। আচ্ছা, দেবাংশু বল। দেবাংশু হ্যালো, দেবাংশু পালিয়ে গেছে বাথরুম করতে। দেখ, অনিশ বল, জানিস নাকি ট্রায়েড রুল, ডোভারনিয়ারের ট্রায়েড? স্যার মনে নাই স্যার। আচ্ছা, মনে নেই। পুরবি শুনেছিস আগে ডোভারনিয়ারের ট্রায়েড? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কি বল বল শুনেছি। বল বল বল, শুনি আমি একটু। মনে নেই। এই 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 তো হয়ে গেল, যা। আচ্ছা, তো হ্যাঁ, বাথরুম থেকে হ্যালো। এসছিস? বাথরুম থেকে এসছিস? না স্যার, তার আওয়াজ শোনা যাচ্ছিল না। বিস্কুট খাচ্ছিলিস? আচ্ছা ঠিক আছে, বল ডোভারনিয়ারের টায়ার্ড কি বল। হ্যাঁ? ডোভারনিয়ারের টায়ার্ড কি বল। স্যার ডোবানের ট্রায়েড ছিল যে যখন আমরা অনেক অ্যাটমস এলিমেন্টস গুলোকে আলাদা আলাদা ট্রায়েডে ডিভাইড করেছিল, যেটার মধ্যে তিনখানা ট্রায়েড দিয়েছিল। সেটা হচ্ছে যে যখন আমরা ফার্স্ট আর থার্ড এলিমেন্টের অ্যারিথমেটিক মিন বার করব, মানে ওর অ্যাভারেজটা যখন বার করবো, তখন অ্যাভারেজটা যেটা বেরোবে ওটা সেকেন্ড এলিমেন্টে, যেটা সেকেন্ড নাম্বার এলিমেন্ট, ওর অ্যাটমিক মাস হবে। অ্যাটমিক এটা ওটা অ্যাটমিক ওয়েট। আচ্ছা, অনেক কিছু শুনলাম। তো এবার আমি একটা ক্লিয়ারলি বলছি, ঠিক আছে? কিছু জিনিস আছে আমি জানি না সেগুলো তোদের কাছে ক্লিয়ার কিনা। হ্যাঁ, সুমেধা খুব পরিষ্কার করে বলেছে, সুমেধা বোধহয় পড়ে ফেলেছে, এটা হতে পারে বাড়িতে বসে, বা আগের জিনিস মনে ছিল। বাকি দুজনও ঠিক বলেছিস। তো এখানে যদি তুই ভালো করে দেখিস, তোরা এত চাপ নিয়ে পড়ছিস কেন জানি না, বাট যদি তোদের কাছে এই বইটা থাকে দাগিয়ে নিস, কিন্তু এর মধ্যে অনেক কিছু থাকে যেগুলো সম্ভব না। হি নোটিস দ্যাট, দেখ, the middle element of each of the triads had an atomic weight about halfway between the atomic weights of the other two. ঠিক আছে, এটা হলো অ্যাকচুয়াল ল বা অ্যাকচুয়াল জিনিস। ঠিক আছে, অ্যারাউন্ড হাফওয়ে, অ্যাভারেজ করলে এক্স্যাক্টলি হাফওয়ে আসবে না, এইটা ছিল ভুল। আগে আমাদের বইতে যেটা লেখা থাকতো অনেক সময় যে হাফ হবে, এক্স্যাক্টলি হাফ হবে, কিন্তু অ্যাকচুয়ালি সেই কেসটা হয় না, অ্যারাউন্ড হাফ হয়, মানে কাছাকাছি, হাফের কাছাকাছি আসবে, এটা মনে রাখবি। আর এটাকে বলা হয় অ্যাটমিক ওয়েট। ঠিক আছে, এটাকে বলি আমরা অ্যাটমিক ওয়েট। পুরবি অ্যাটমিক ওয়েট এর বাংলা জানিস? হ্যাঁ, কি অ্যাটমিক ওয়েট? পারমাণবিক ওজন ভেরি গুড। তাহলে কোনো অসুবিধা বা পারমাণবিক ভর। হ্যাঁ, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না নিশ্চয়ই তাহলে এই পর্যন্ত আমরা ইংলিশে পড়লেও? না। ভেরি গুড। তাহলে এই আমার একটা প্রশ্ন আছে, ঠিক আছে, তিনজনের কাছে। এই পারমাণবিক ভর বা অ্যাটমিক ওয়েট কি জিনিস বলো আমার। বল 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 বল, কে বলছিস বল। প্রোটন আর নিউট্রনের। ঘুষি মেরে নাক ফাটিয়ে দেবো, ঠিক আছে? প্রোটন আর নিউট্রন করলে কি হয়, ওটা অ্যাটমিক মাস হয়। অ্যাটমিক ওয়েট কি জিজ্ঞেস করেছি? প্রোটন প্লাস নিউট্রন করলে কি হয়, অ্যাটমিক মাস হয়। সুমেধা বল, গুগলে সার্চ না করে বল তাড়াতাড়ি। জানি না, হ্যাঁ, আমি ওটাই বলতে যাচ্ছিলাম। অ্যাটমিক মাস আলাদা জিনিস, অ্যাটমিক ওয়েট কিন্তু অ্যাটমিক মাসের সমান নয়। পুরবি হ্যাঁ, বলো, লজ্জা পেও না, এখানে কেউ জানে না, আমিও অত জানি না, আমরা প্রত্যেকদিন পড়তে পড়তে শিখি, না পারলে কোনো অসুবিধা নেই, আমাদের এখানে কেউ বকার নেই, কেউ জানার নেই। তো
তো বলো। কোনো পরমাণুর যে ওয়েট সেটাই অ্যাটমিক ওয়েট। আহ, কিরম করে মাপবো? পরমাণু তো মাপাই, মানে এত ছোট দেখাই যায় না, মাপবো কিসে? দাঁড়িপাল্লায়? ঠিকই বলেছো, তবে এর একটা আমি এক্ষুনি বললে সবারই মনে পড়ে যাবে। এর একটা ওয়ে আছে, এটা একভাবে মাপা হয়। কিভাবে বলো তো? যে কোনো অ্যাটম একটা কার্বন 12 আইসোটোপ 112 থেকে যত গুণ ভারী। মনে পড়েছে এবার? হ্যাঁ, হ্যাঁ। 9-এ ছিল আমাদের। হ্যাঁ। দেবাংশু, সুমেধা, মনে পড়েছে অ্যাটমিক ওয়েট কাকে বলে? হুম। হ্যাঁ, কার্বন 12 থেকে যত গুণ ভারী সেটাকে আমরা কি বলি? অ্যাটমিক ওয়েট বা Weight। এএমইউ। এএমইউ, অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস আর অ্যাটমিক মাস ইউনিট এক জিনিস নয়, খুব সাবধানে, নাহলে কিন্তু একদম ঘেটে ঘ হয়ে যাবে। খুব সাবধানে। অ্যাটমিক মাস মানে হলো প্রোটন মানে আর প্লাস নিউট্রন, ক্যাপিটাল এ দিয়ে বোঝানো হয় সেটাকে, খুব কোনো অসুবিধা নেই। কিন্তু অ্যাটমিক ওয়েট মানে হলো দ্যাট ইজ একটা কার্বন 12 থেকে যত গুণ ভারী, ঠিক আছে? বা আগে মানা হতো হাইড্রোজেনের থেকে যত গুণ ভারী। তো প্রথমে অ্যাটমের মাস ব্যবহার করতে বা বোঝাতে এই জিনিসটা ইউজ করা হতো। তখন অ্যাটমিক মাস বা অ্যাটমিক ওয়েটের অ্যাটমিক মাস বা অ্যাটমিক নাম্বারের কোনো ফান্ডাই ছিল না কারোর কাছে, সেটা অনেক পরে এসেছে। যাই হোক, কারণ প্রোটন নিউট্রনই তো ডিসকভার হয়েছে কত পরে। এখানে দেখ, এটা 1800 সালের কথা বলছে, তো অবভিয়াসলি কি করে অ্যাটমিক মাস বা কি এগুলো জানবে কি করে তখন, সেটা বোঝ। ঠিক আছে, চল আমরা তাহলে পরেরটাই যাচ্ছি। তো আচ্ছা, হ্যাঁ, এই ছবিটা দেখলে বুঝতে পারবি এটার মধ্যে রয়েছে কি জিনিস। এই যে হলো একটা গ্রুপ, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। লিথিয়ামের অ্যাটমিক ওয়েট কত? 7, পটাশিয়ামের 39, এই দুটোর অ্যাভারেজ করবি 23 আসবে। সেরকম ক্যালসিয়াম, এসআর, বিএ, এপাশে রয়েছে ক্লোরিন, বিআর, আই মানে ব্রোমিন, আয়োডিন, এদের মাঝামাঝি, ঠিক আছে? প্রায় মাঝামাঝি, এক্স্যাক্টলি মাঝামাঝি না, প্রায় মাঝামাঝি, ঠিক আছে? চলো, কোনো অসুবিধা নেই। এটা হলো ফার্স্ট স্টেপ। আরেকটা কথা বলছি, এটা বোর্ডে দিলেও দিতে পারে, নিট টিটের জন্য একদমই দেয় না, জাস্ট তোদের জানার জন্য আমি বলে দিলাম, ঠিক আছে? চাপ নেওয়ার দরকার নেই। তো এরপরে আসে আর একজন, তার নাম হলো আলেকজান্ডার নিউল্যান্ড, 1865-এ। নিউল্যান্ডস ল অফ অক্টেভ, ঠিক আছে? অক্টেভ কি জিনিস কে বলবে? মানে লটা। যে কোনো স্যার, হ্যাঁ, এখানে আমরা ক্লাস 10-এ তো বলেছিল হি অ্যারেঞ্জ দ্য এলিমেন্টস ইন ইনক্রিজিং অর্ডার অফ ইটস অ্যাটমিক মাস, যেখানে ওয়েট কেন দেওয়া? আসছি আসছি, সেসব পরে আসবো। আমি মাসে আসবো, ওয়েটে আসবো, সব জায়গায় আসবো, বুঝিয়ে দেবো। ভুল কোথায় করছি সেটা আমি বলে দেবো। অ্যাটমিক ওয়েট মানে আমি যেটা বলছি, বিশ্বাস না হলে গুগলে সার্চ মেরে দেখে নিস যে অ্যাটমিক ওয়েট কী জিনিস, ঠিক আছে? আমি যেটা বলেছি সেটা ঠিক কি না। তারপরে তুই যেটা বলছিস সেটা অ্যাটমিক নাম্বার, সেটা মডার্ন পিরিয়ডিক টেবিলে হয়। আসছি সেগুলো, ঠিক আছে? অসুবিধা নেই। তো আমাকে এটা বল, অক্টেভ মানে জানিস কেউ? হ্যাঁ স্যার, কি? 8, মানে a group of 8। ঠিক আছে, আর কেউ? 8, ঠিক আছে। 8 মানে তো অক্টা, অক্টেভ মানে কি? হ্যাঁ স্যার, অক্টেভ মানে কি? অক্টেভ, অক্টেভ কথাটার মানে কি? অক্ট, সুমেধা? 8 নম্বর। 8 নম্বর না, অক্টেভ কথাটার একটা মানে আছে। কেউ গান করিস না? তোদের মধ্যে গান টান কেউ শিখিস নি কখনো? ও সারেগামা পা। সারে গামা পা। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো অক্টেভ, রুল অফ অক্টেভ হলো সা রে গা মা পা ধা নি সা। তো দেখ, 8 নম্বরটা রিপিট হচ্ছে 1 নম্বরের সাথে। 1 নম্বর কি? সা রে গা মা পা ধা নি সা। তো 8, নাম্বার 8 ইজ সেম অ্যাজ নাম্বার 1, মানে 8 নম্বরটা 1 নম্বরটা সেম। বোঝা গেল? এইখান থেকে আসে ল অফ অক্টেভ। তো এই নিউল্যান্ড প্রথম এই অ্যাটমিক ওয়েট হিসাবে পরপর যেগুলো ওর কাছে অ্যাভেলেবেল ছিল সেগুলো সাজানো শুরু করে ইনক্রিজিং অর্ডারে। মানে হাইড্রোজেনের হলো অ্যাটমিক ওয়েট হলো 1,
ভালো, ও একে বসালো। 2 নম্বরে তখন হিলিয়াম আবিষ্কার হয়নি, তারপর লিথিয়াম টিথিয়াম এগুলো পরপর সাজানো শুরু করলো, সাজিয়ে দেখলো একটা অদ্ভুত কেস হচ্ছে। 8 নম্বরে যে আছে আর 1 নম্বরে যে আছে তাদের বিহেভিয়ার সেম হয়ে যাচ্ছে। তো অক্টেভে যেমন 7 নম্বর বা 8 নম্বরটা আর 1 নম্বরটা সেম থাকে, ও সেটাকে নাম দেয় ল অফ অক্টেভ। বোঝা গেছে ল অফ অক্টেভের কোথার থেকে এসেছে? খুব ইম্পর্টেন্ট না, আমাদের জানার জন্যই ভালো হয়, আর কিছু না। ঠিক আছে, এই দেখ, দ্য রিলেশনশিপ ওয়াজ জাস্ট লাইক এভরি 8th নোট দ্যাট রিজেম্বলস দ্য ফার্স্ট অফ অক্টেভ অফ মিউজিক। ঠিক আছে, তো অনেকগুলোর সঙ্গে এটা কাজ করলো, কিন্তু একটু পরে দেখা গেল একটু বেশি দূর গেলে, মানে ওই 20-25টার পরে গেলে এই জিনিসটার এতটাও কাজ করা বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, এই জিনিসগুলো, এই দুটো হলো প্রথম স্টেপিং স্টোন মানে আমাদের কাজের জন্য। আগে মাঝখানে আরও অনেকে অনেক রকম চেষ্টা করেছে, তারপরে আমাদের মতোই পুরো বেকার কেস খেয়ে গেছে, আর কিছু করতে পারেনি, বিরাট বড় সায়েন্টিস্ট হতে গিয়ে হয়নি। বাকিরা কি করেছে, আলটিমেটলি কি হলো, দুজন খুব ফেমাস, একজন হলো দিমিত্রি মেন্ডেলিভ। এটা এই 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 ওয়ার্ডটাও এক এক জায়গায় এক এক রকম লেখা আছে। ঠিক আছে, দিমিত্রি লেখা থাকে, দিমিত্রি লেখা থাকে, এটার স্পেলিং যাই থাক, যেভাবেই লেখা থাক না কেন, এটার উচ্চারণ প্রোনাউন্সিয়েশন হয় দিমিত্রি। ঠিক আছে, দিমিত্রি দ দিয়ে, দিমিত্রি মেন্ডেলিভ। অ্যান্ড হি ওয়াজ অ্যান রাশিয়ান কেমিস্ট। ওর স্টোরি, লাইফ স্টোরি পারলে কখনো পড়ে দেখিস তোরা। অসাধারণ একজন স্ট্রাগল করা মানুষ, মানে হ্যাঁ স্যার, বহু হ্যাঁ স্যার জানি। মা বাবা স্কুলে থেকে এসেছিলো, যাই হোক সেটা পরের ব্যাপার। অ্যান্ড এক্স্যাক্টলি একই সাথে আর একজনও কাজ করে, সেটা হলো জার্মান কেমিস্ট লোথার মেয়ার। ঠিক আছে, লোথার মেয়ার এভাবে উচ্চারণ হয়, মেয়ার। ঠিক আছে, মেয়র নয়, মেয়ার, লোথার মেয়ার। তো এই দুজনে এক্স্যাক্টলি সেম টাইমে, একদম কাছাকাছি সময় একটা পিরিয়ডিক ল বানায় বা একটা পিরিয়ডিক টেবিল বানায়, যেটা এখনকার জন্য আমরা এটা হলো প্রথম পিরিয়ডিক টেবিল বলে আমরা মেনে নিই। আচ্ছা, জুমের এই ঢপের জিনিস হবে 40 মিনিট পর কেটে গেলে আবার অ্যাড করে নিস, টুক করে কেটে যাবে 5 মিনিট পর, হবে অ্যাড করে নিস, আমি পড়াতে পড়াতে মনে থাকবে না, নেক্সট দিন থেকে আর এই প্রবলেম হবে না, চাপ নেই। তো এখানে নিশ্চয়ই বুঝতে পারছিস যে এই লোথার মেয়ার পিরিয়ডিক টেবিলে, বা এই লোথার মেয়ারের নাম তোরা শুনেছিস কিনা আমি জানি না, বাট দুর্ভাগ্য হলো যে এই মেন্ডেলিভের থেকে অ্যাকচুয়ালি লোথার মেয়ার যেটা বের করেছিল দ্যাট ওয়াজ মাচ বেটার, একটু হলেও বেটার ছিল। কিন্তু ও পেটেন্ট করার আগে, মানে পেটেন্ট করার মানে হলো, মানে বেসিক্যালি এটা বাইরে সবাইকে জানানোর জন্য বা সরকারিভাবে হ্যাঁ স্যার, শিওর হওয়ার আগে মেন্ডেলিভ করে ফেলেছিল। তো সেই জন্য মেন্ডেলিভকে সময় চেনে, এই লোথার মেয়ারকে চেনে না। যদিও অনেক সময় বলা হয় লোথার মেয়ার মেন্ডেলিভের আগেই বানিয়েছিল, বাট সেটা ডিসকাশনে মানে অনেকেই সেটা নিয়ে করে। যাই হোক, তো এরপরে আসে এই ধরনের জিনিসগুলো। যাই হোক, তো এটা আস্তে আস্তে বিভিন্ন রকমভাবে দেখা যায়। লোথার মেয়ার কী করেছিল বলতো, লোথার মেয়ার বিভিন্ন সময় ওদের ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টিগুলোকে পাশাপাশি সাজিয়েছিল। ও একটা গ্রাফ বানিয়েছিল, লোথার মেয়ার বানিয়েছিল গ্রাফ, আর মানুষের বুঝতে সুবিধা হবে সেই জন্যে বানিয়েছিল আমাদের মেন্ডেলিভ যেটা তৈরি করেছিল, দ্যাট ইজ ওই মেন্ডেলিভের ল। এই যে ল অফ অক্টেটের ছবিটা একবার দেখে নে, যদি ল অফ অক্টেটটা বুঝতে কারোর অসুবিধা হয়। অনিশ, তুই তো মাঝখানে চলে গেছিলিস, আছিস এখন? বুঝতে তো অসুবিধা হবে তোর, দেখ যদি বুঝতে না পারিস জিজ্ঞেস করিস। তো ল অফ অক্টেটটাই দেখ, এখানে দেখাবে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, আবার সোডিয়াম। তো এরা দুজন এরা সেম ইউজ করবে, এরা সেম বিহেভ করবে, বাট এটাই ক্যালসিয়ামের পরে আর কাজ করে না। যাই হোক, তো এটা দেখ, এই যে হোয়াইল ডোবার্নিয়ার ইনিশিয়েটেড দ্য স্টাডি অফ পিরিয়ডিক রিলেশনশিপ, ইট ওয়াজ মেন্ডেলিভ হু ওয়াজ রেসপন্সিবল ফর পাবলিশিং দ্য পিরিয়ডিক ল। ঠিক আছে, তো বেসিক্যালি ডোবার্নিয়ারে কাজ শুরু করলো, মেন্ডেলিভ প্রথম পাবলিশ করে বা লোকজন জানতে পারে, সেই জন্য এত বেশিতে আমি যাচ্ছি না এখন। তো পিরিয়ডিক ল তৈরি করে, ফার্স্ট ইজ কল পিরিয়ডিক ল। ল মানে ওই যে পিরিয়ডিক টেবিলটা বানাবো বা কী হিসাবে বানাবো, কোনভাবে বানাবো, হিসেবটা কী আছে, সেটা জানানোর জন্য আমরা পিরিয়ডিক লটা মানি। পিরিয়ডিক লটা কি,
the properties of the elements are a periodic function of their atomic weight ঠিক আছে অ্যাটমিক ওয়েট দ্য প্রপার্টিস অফ এলিমেন্ট মানে যে কোনো মৌলের বা এলিমেন্টের প্রপার্টিস প্রপার্টিস মানে তারা হাউ দে বিহেভ সেটাই কিসের উপর ডিপেন্ড করবে দেয়ার পিরিয়ডিক ফাংশন অফ দেয়ার অ্যাটমিক স্যার হ্যাঁ বলো বলছি আমি যদি ওই অ্যাটমিক ওয়েটের জায়গায় আমি যদি অ্যাটমিক মাস লিখি ওখানে কি আমার নাম্বার কেটে দেবে? কেটে কুচি কুচি করে খাইয়ে দেবে ঠিক আছে ধরা ছোঁয়া যাবে না অ্যাটমিক মাস কোনো কাজে লাগে না এর মধ্যে অ্যাটমিক মাস দিয়ে কিছু হবে না যেটা হবে অ্যাটমিক নাম্বার আর অ্যাটমিক ওয়েট অ্যাটমিক মাস দিয়ে কিচ্ছু হবে না এখানে ঠিক আছে বোঝা গেল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অ্যাটমিক মাস স্যার এই যে ক্লাস 10 এর একটু বই খুলে দেখলাম ওখানে নিউল্যান্ডস এন্ড অক্টেভের লেখা আছে lot of when elements are arranged in the order of increasing atomic masses the properties of the eighth element are repetition of the properties of the first element স্যার এখানে masses এটা এখানে masses লেখা আর ওখানে weight লেখা কোন বই বইটা কার বই বইটা কার লেখা মানে কোন বই এনসিইআরটির বই স্যার এনসিইআরটি না স্যার এনসিইআরটির বইটা খুলে দেখিনি হ্যাঁ স্যার ওখানে এরকমই লেখা ছিল স্যার এক সেকেন্ড স্যার ঠিক আছে ও সম্ভব নয় মানে দেখ তোরা যখন ছোট ছিলিস তখন ওটা অতটা ম্যাটার করে না কিন্তু এখন 11-12 উঠে গেছিলিস এই মাস আর ওয়েট দুটো সর্বনাশ করে দিতে পারে যে কোনো মোমেন্টে সব খুব সাবধান স্যার এনসিইআরটি তে ওটাই লেখা কি লেখা এনসিইআরটিতে স্যার ক্লাস 10 এর এনসিইআরটি তে ওটাই লেখা কি The attempts of Daubeney encouraged the other chemists to correlate the properties of the elements with their atomic masses. In 1866, John Newland, এবার শোন the English chemist, said this. ঠিক আছে ওখানে অ্যাটমিক মাস বলতে অ্যাকচুয়ালি অ্যাটমিক ওয়েটই কথা বলা হয়েছে অ্যাটমিক মাস এবার যদি তুই আগের চ্যাপ্টারে যাস দেখবি অ্যাটমিক মাস মানে লেখা আছে প্রোটন প্লাস নিউট্রন ঠিক আছে এবার একটা জিনিস ক্লিয়ারলি বুঝবি ওই চ্যাপ্টারেই আগের চ্যাপ্টারেই তুই খুলে দেখে নিবি মানে এই বইতে এনসিইআরটির যে প্রোটন আর নিউট্রন কবে ডিসকভার হয়েছে ওরা 1900-এর পরে ডিসকভার হয়েছে তাহলে 1900-এর পরে যদি অ্যাটমিক প্রোটন আর নিউট্রন ডিসকভার হয় তাহলে অ্যাটমিক মাস কি করে 1800-এ লোকে ইউজ করে আমাকে বল ঠিক আছে তোরা ছোট ছিলিস তখন অ্যাটমিক মাস ওয়েট ওই জন্য একসাথে লিখে দিয়ে যাতে কনফিউশন না হোক কিন্তু এখন আর এটা লেখা যাবে না কোনোভাবেই অ্যাটমিক মাস লেখা যাবে না ভুলেও অ্যাটমিক মাস লিখবি না অ্যাটমিক ওয়েটই লিখবি নাহলে সমস্যায় পড়ে যাবি বারবার বলছি বোর্ডে লিখলেও ঠিক আছে বাট লিখবি না চেষ্টা করবি না লেখার জন্য দুটো জিনিস এক নয় অ্যাটমিক মাস ইউনিট দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে ওখানে এটা হয়তো বলতে গেছিলো সেটা হতে পারে অ্যাটমিক মাস ইউনিট বা এএমইউ অনেক সময় ইউ বলেও করা হয় দ্যাট ইজ ডিফারেন্ট থিং কিন্তু অ্যাটমিক ওয়েট আর অ্যাটমিক মাস দে আর টোটালি ডিফারেন্ট কিন্তু অ্যাটমিক ওয়েট আর অ্যাটমিক মাস ইউনিট দে আর সেম এই আছে কি একটু কনফিউশন একটু অভ্যেস হতে হবে কারণ এতদিন তোরা যে রেটে বা যা পড়ে এসছিস এখন অনেকটা আলাদা একটু অসুবিধা হবে
দেখে নিস, হয়ে যাবে। বা একবার তুই নেটে সার্চ মেরে, গুগলে সার্চ মেরে দেখে নিস যে হোয়াট ইজ অ্যাটমিক ওয়েট বা হোয়াট ইজ অ্যাটমিক মাস, তাহলেই বুঝতে পারবি আমি কি বলছি। ঠিক আছে, আর চাপ নিয়ে দরকার নেই। তো এখানে দেখ যেটা বলে দিয়েছে যে প্রায়র প্রপার্টিস অফ এলিমেন্টস আর পিরিয়ডিক ফাংশন অফ দেয়ার অ্যাটমিক ওয়েট। মানে অ্যাটমিক ওয়েট বেসিক্যালি এখানে একটা জিনিসই বলেছে যে কোনো এলিমেন্ট বা মৌলের যে প্রপার্টিস আছে, প্রপার্টিস মানে ওদের ধর্ম বা এরা যা যা করে সেটা ডাইরেক্টলি এদের অ্যাটমিক ওয়েটের উপরেই নির্ভর করে, আর কোনো ব্যাপার না। অ্যাটমিক ওয়েট যা করবে তাই। আরও ভালোভাবে বলতে গেলে এদের যদি এই জিনিসটার উপরে বেস করে ও সাজিয়েছে। এই দেখ, মেন্ডেলিভ অ্যারেঞ্জড এলিমেন্টস ইন হরাইজন্টাল রোস অ্যান্ড ভার্টিক্যাল কলমস। হরাইজন্টাল রোস মানে হলো সরাসরি না লম্বালম্বি আর তাড়াতাড়ি টেবিল বানিয়ে যেটা তৈরি করলো তোর হ্যাঁ ইনক্রিজিং অ্যাটমিক ওয়েট, মানে অ্যাটমিক ওয়েট ভাবে বাড়তে থাকলো। আর লোথার মেয়ার কি করেছিল, লোথার মেয়ার অ্যাকচুয়ালি বুঝতে পারলেও ও যেটা করেছিল ও একটা অন্যভাবে ক্লাসিফাই করেছিল। এটা এতটা তোদের এখন চাপ লাগবে না বা প্রয়োজন নেই, সেজন্যে এখন দরকার নেই। এবার কিছু কিছু জায়গায় আমাদের এই মেন্ডেলিভ কি করেছিল, দেখছিল যে এখানে হওয়া উচিত, মানে এখানে কিছু থাকা উচিত, যেমন 10-এর পর 20, 25 এরকম হওয়া উচিত, কিন্তু সেই জায়গাটায় থাকছে না। তো বেসিক্যালি ও সেগুলি স্কিপ করে চলে গেছিলো। ঠিক আছে, এটা মেন্ডেলিভের সবথেকে বড় জিনিস ছিল যে কিছু কিছু সময় ইফ দ্য অর্ডার অফ অ্যাটমিক ওয়েট হ্যাজ স্ট্রিক্টলি ফলোড, মানে অ্যাটমিক ওয়েট যেভাবে বেড়েছে সেটাও অনেক সময় মানেনি, মানে একটার পরে আর একটা হওয়া উচিত কিন্তু সে করেনি। ও দেখছে যে এদের সঙ্গে বিহেভিয়ারে মিলছে না, এর পরেরটার সাথে মিলছে, ও কী করেছে ওই জায়গাটা ছেড়ে দিয়েছে। অনেক সময় এই জিনিসগুলো করেছিল, ফের ছেড়ে দিয়ে সিমিলার জিনিসকে একসঙ্গে রেখেছিল, মানে যারা একই রকম বিহেভ করে, সিমিলার প্রপার্টিসকে একসঙ্গে রেখেছিল। ঠিক আছে, নিয়ম হলো এই হিসাবে যদি আমরা মানি, এই হিসাব যদি আমরা মানি তাহলে পরপর সাজানো। কিন্তু যখন মেন্ডেলিভ এটা বানিয়েছিল দেয়ার ইজ অনলি 65, আমি যতদূর মনে আছে, আমার এই মুহূর্তে খেয়াল নেই, দেয়ার ইজ 65 এলিমেন্টস ওয়ার ডিসকভার্ড, বাকি এখন অনেকগুলো বাকি ছিল। তো তখন কি করেছিল, যেগুলো যেগুলো ডিসকভার না হলেও ও কি করেছে ফাঁকা দিয়ে চলে গেছে, বলছে যে এখানে আছে কিছু একটা আছে যেটা এখনও ডিসকভার তোমরা করতে পারোনি বা আমি করতে পারিনি, তো ওই জায়গাগুলো ফাঁকা দিয়ে চলে গেছিলো। এটা মেন্ডেলিভের সব থেকে প্র্যাকটিক্যাল কাজ করেছিল। ঠিক আছে, যেমন তোদের দেখাচ্ছি আমি, কোথায় গেল, হ্যাঁ, হি লেফট এ গ্যাপ আন্ডার অ্যালুমিনিয়াম অ্যান্ড গ্যাপ আন্ডার সিলিকন। তো সিলিকন আর অ্যালুমিনিয়ামের নিচে একটা ফাঁকা রেখে দিয়েছিল আর বলেছিল এখানে একটা এলিমেন্ট আসবে পরে ডিসকভার হবে। এগুলো এটার নাম দেখেছিল একা অ্যালুমিনিয়াম আর একা সিলিকন। মেন্ডেলিভ শুধুমাত্র এদের এক্সিস্টেন্সই বলেনি, এরা কীরকম বিহেভ করবে তাই আছে। এই একা অ্যালুমিনিয়াম ইজ রাইট নাও কল্ড গ্যালিয়াম, ঠিক আছে, আর একা সিলিকন ইজ রাইট নাও ডিসকভার্ড অ্যান্ড ইট ইজ কল্ড জার্মেনিয়াম। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট বোর্ডের জন্য, আমাদের জন্য না হলো। তো গ্যালিয়াম আর জার্মেনিয়াম এই মেন্ডেলিভের সময় কিন্তু এক্সিস্ট করতো না। ও কি করেছে, ও জানিয়েছে, ও বলে জায়গা ফাঁকা রেখে গেছিলো, একটা নামও দিয়ে গেছিলো, বলেছিল এরকম একটা জিনিস কিন্তু আছে, তো খুঁজতে থাকো পরে পেয়ে যাবে, পেয়েওছে। তো এটাই হলো মেন্ডেলিভের ওয়ান অফ দ্য বিগেস্ট বলতে পারিস যে ও দিয়েছিল। ঠিক আছে, এই দেখ মেন্ডেলিভ একা অ্যালুমিনিয়াম প্রেডিক্ট করে গেছিল যে ওর অ্যাটমিক হবে 68, ডেনসিটি হবে 5.9, মেল্টিং পয়েন্টও কম হবে, অক্সাইডের ফর্মুলা এগুলো বলে গেছিলো। তখন এই এলিমেন্টটাই ডিসকভার হয়নি। এবার যখন গ্যালিয়াম ডিসকভার হলো দেখা গেল ওর অ্যাটমিক ওয়েট 68 না হলেও 70, দেখ 29। গ্যালিয়ামকেও কখনো ইউটিউব ভিডিওতে দেখেছিস? গ্যালিয়াম হলো একটা অদ্ভুত মেটেরিয়াল, মানে মেটাল, যেটা হাতের তালুর মধ্যে রাখলে গলে যায় নর্মাল, হ্যাঁ হাতের তালুতে দেখলে গলে যায়। ঠিক আছে, তো এটা একটা অদ্ভুত জিনিস। হ্যাঁ স্যার, হ্যাঁ, কারণ এর দেখ এটা হাতের টেম্পারেচার সেটা বলে, হাতের যেহেতু আমাদের 37 ডিগ্রি, তো সেই হিসাবে দেখ এখানে রয়েছে
29.78 ডিগ্রি ওর মেল্টিং পয়েন্ট। ঠিক আছে, এখানে কেলভিনে কেন দিয়েছে কে জানে। একা সিলিকন যেমন তোর এখানে দিয়ে রেখেছে, একা সিলিকন যেটা দিয়ে রেখেছে দেখ, একা সিলিকনও প্রেডিক্ট করে গেছিলো কী কী হতে পারে। 72 বেরিয়েছে 72.6, কত কাছাকাছি, মানে ডিসকভারি করার আগেও কত কিছু বলে গেছিলো। 5.5 5.3 গেস হাই, প্রচণ্ড হাই, মানে সিলিকন এই জার্মেনিয়ামের গলাতে গেলে গ্যালিয়াম যত সহজে গলতে পারে, জার্মেনিয়াম বিশাল টেম্পারেচার লাগে ওটাকে মেল্ট করতে গেলে। ঠিক আছে, এই জিনিসগুলো প্রেডিক্ট করেছিল। অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ অফ মেন্ডেলিভস, যার জন্য ওকে ভগবানের মতো দেখা হতো কেমিস্ট্রির দুনিয়ায়। কারণ ওর প্রেডিকশনগুলো প্রত্যেকটা সত্যি হয়ে গেছিলো, মানে সেই বাবা টাইপসের এরকম লোক, জ্যোতিষ বাবা। হ্যাঁ, মানে যা বলেছে সব ঠিক হয়েছে এরকম একটা ব্যাপার। কিন্তু অনেক ভুল করেছিল, সেটা পরে আমরা দেখব। তো এটা সোজা করে দেখাতে পারছি না আমি, তোদের কাছে মেন্ডেলিভের যদি কিছু থাকে, বই টই থাকে, একবার দেখে নিস। ঠিক আছে, এটা হলো মেন্ডেলিভের অ্যাটমিক, একবার আমি ছোটো করছি, দেখতে পাবি না এত ছোটো করলে এমনি। তো বেসিক্যালি এইটা হলো মেন্ডেলিভের টেবিল, পিরিয়ডিক টেবিল। ঠিক আছে, এখানে অনেকগুলো প্রবলেম ছিল যেগুলো পরে ডিসকভার হয়েছে বা পরে হয়েছে, যেমন এইখানটায় দেখ বিগেস্ট প্রবলেম হলো এইগুলোতে দেখ কতগুলো করে রয়েছে, একটা দুটো তিনটে 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 করে ঢুকিয়ে দিয়েছে একটা বাক্সের মধ্যে। তারপরে এইগুলোর মধ্যেও একটা সাইডে দুটো, এগুলো প্রবলেম ছিল, যেখানে একটা বাক্সে একটাই হওয়া উচিত ছিল। অ্যাকচুয়ালি ও একটা বাক্সে একটাই ঢুকিয়েছিল, পরের দিকে যেগুলো ডিসকভার হয়ে গেছিলো সেগুলো ঢোকানোর জায়গা ছিল না বলে এদের এক একজনকে এক একজনের সাথে রেখে দেওয়া হয়েছিল। তো একটা গ্রুপের সাব গ্রুপ, দুটো করে সাব গ্রুপ হয়ে তৈরি হয়েছিল। তো কাকে কোনটা বলে একবার আমি বলে দিই। হরাইজন্টাল, যেটা তোরা বলেছিস তোরা জানি, হরাইজন্টাল মানে পাশাপাশি যেটা বলা হয়, এদের বলা হয় পিরিয়ড। দ্যার ইজ 7 পিরিয়ড, 7টা পিরিয়ড থাকে। আর লম্বালম্বি বা এই যে কলমগুলো থাকে, এগুলোকে আমরা বলি গ্রুপ। ঠিক আছে, দিজ আর কল্ড গ্রুপ। এটা আমরা জানি, আমি এটা নিয়ে আর বেশি ডিটেলসে যাচ্ছি না। অসুবিধা থাকলে আমাকে জিজ্ঞেস করে নিস, আমাকে লগ করিস, এই পোর্শনটা একবার পড়ে দেখিস, ভালো লাগবে যদি কেউ পড়ে না জানিস। তো এই পর্যন্ত তোমাদের কারোর কোথাও বুঝতে অসুবিধা হয়েছে কিনা আমাকে একবার বলো, তারপরে আমি যাচ্ছি মডার্ন পিরিয়ডিক টেবিল। আচ্ছা, বাকিরা না স্যার, কোনো ডাউট নেই। তুই তো মাঝখানে ছিলিস না এতক্ষণ, তোর তো ডাউট না থাকলে কি? না স্যার। ঠিক আছে, তো চলো এবার আমরা নেক্সট ইয়েতে যাই, নেক্সট প্রবলেমে যাই। এগুলো এতক্ষণ যা পড়া হয়েছিল এগুলো সব নেক্সট ইয়ার, আগের বছরের, এমন কিছু ইম্পর্টেন্ট না, জাস্ট মনে করিয়ে দেওয়া বা কিছু ভুল টুল থাকলে সেগুলো করিয়ে দেওয়া। তো এরপরে আসে যে মডার্ন পিরিয়ডিক টেবিল বা আধুনিক পিরিয়ডিক টেবিল যেটাকে বলা হয়। তো মডার্ন পিরিয়ডিক টেবিল কী জিনিস? তো এই জিনিসটা যে আমাদের মেন্ডেলিভ ছিল বা মেন্ডেলিভের যে পিরিয়ডিক টেবিল ছিল, এ হলো কি বলিস যে মোটামুটি যা করে দিয়েছিল খুব ভালো, সব ঠিক আছে, কিন্তু তার মধ্যে অনেকগুলো প্রবলেম দেখা হওয়া শুরু করে। বেসিক্যালি ওই যে একটা জায়গার মধ্যে তিনটে ঢুকিয়ে দেওয়া। 2 নম্বর প্রবলেম হলো যে অ্যাটমিক ওয়েট, আইসোটোপগুলোর আইসোটোপ নিয়ে প্রবলেম হওয়া শুরু করে। আইসোটোপ কী জিনিস নিশ্চয়ই সবার মনে আছে, আইসোটোপ কাকে বলে, যে এদের অ্যাটমিক মাস আলাদা। ঠিক আছে, তো বেসিক্যালি নাম্বার অফ নিউট্রন এদিক ওদিক হয়, নিউট্রন নাম্বার কার একটা দুটো বেশি বা কম থাকে, এদের বলা হয় আইসোটোপ। তো নাম্বার অফ নিউট্রন যদি বেশি বা কম থাকে তাহলে এদের অ্যাটমিক ওয়েট আলাদা হবে, আর অ্যাটমিক ওয়েট যদি আলাদা হয় তারা তাহলে সেম গ্রুপে বা সেম বাক্সে থাকা উচিত নয়, সেম এলিমেন্ট কিন্তু সেম জায়গায় থাকতে পারছে না। তো এটা হলো ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম, যার জন্যে অ্যাটমিক ওয়েট দিয়ে আর ইউজ করা হয় না। এখানে অনেক কিছু লেখা আছে যেগুলো তোরা এক্ষুনি হয়তো বুঝতে পারবি না। তো
ব্যাপারটা হলো ওই যে হাইড্রোজেনের সেই এমিশন টেমিশন মনে আছে আগের চ্যাপ্টারে, হাইড্রোজেনের এমিশন, বিভিন্ন রকম কি লাইট টাইট বের করা। তো ওখানে আমি একটা জিনিস বলেছিলাম কিনা মনে আছে কিনা আমি জানি না, দেবাংশুর মনে থাকলেও থাকতে পারে, যে প্রত্যেকটা এলিমেন্টের এমিশন স্পেকট্রা আলাদা হয়, আর সেটা এদের সব থেকে মৌলিক জিনিস যেটা বলতে সেটা একদম কাছের জিনিস। তাই জন্য এই স্পেকট্রামকে বা অ্যাবজর্পশন স্পেকট্রামটাকে যে কোনো এলিমেন্টের ফিঙ্গারপ্রিন্ট বলা হয়। ঠিক আছে, মানে কোনো কিছু বোঝা যাক না যাক, কোনো কিছু শিওর হতে গেলে এটা 100% আলাদা হবেই। তো সেই জন্যে ওর অ্যাটমের বা নিউক্লিয়াসের উপর ডিপেন্ড করা হলো, শুরু করা হলো। আমরা ওর নিউক্লিয়াসের উপর ডিপেন্ড করি, আর নিউক্লিয়াসের ডিপেন্ড করলে আমরা অ্যাটমিক মাস বা অ্যাটমিক নাম্বারের উপর ডিপেন্ড করি। আমি এত কিছুতে যাচ্ছি না যে অ্যাটমিক মাস কী জিনিস, অ্যাটমিক নাম্বার কী জিনিস এখন। তো বেসিক্যালি অ্যাটমিক ওয়েটের থেকে অ্যাটমিক নাম্বার অনেক বেশি রিলায়েবল। তো সেই জন্যে আমাদের মডার্ন পিরিয়ডিক টেবিল বা মডার্ন কেমিস্ট্রি কী করে, দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস অফ দ্য এলিমেন্টস আর পিরিয়ডিক ফাংশন অফ দেয়ার অ্যাটমিক নাম্বার। দেখেছিস অ্যাটমিক নাম্বার, এখানে ঠিক আগেরটাই মেন্ডেলেভের ছিল ওয়েট, কিন্তু সেটা আমরা লিখব না। মডার্ন পিরিয়ডিক টেবিল ইউজ করা হয় অ্যাটমিক নাম্বার দিয়ে। অ্যাটমিক নাম্বার কি ছিল বলতো, মনে করিয়ে দে আমাকে আরেকবার, ভুলে যাসনি জানি। নাম্বার অফ প্রোটনস। ভেরি গুড, নাম্বার অফ প্রোটনস, মানে যে কটা প্রোটন আছে, নাম্বার অফ প্রোটন যে কটা আছে তাকে আমরা বলি অ্যাটমিক নাম্বার। তো এই নাম্বার অফ প্রোটনের উপর ডিপেন্ড করে আমাদের সব কিছু তৈরি হয়। খুব ভালো কথা, সব বোঝা গেল, কোনো অসুবিধা নেই। তো জাস্ট ওটা অ্যাটমিক ওয়েট ছিল, এটা কি করে দেবো আমরা, অ্যাটমিক নাম্বার। ঠিক আছে, চল নেক্সটটাই আমরা এগোই। তো এটা আবার সাজানো টাজানো হয়, আমি এতটা গ্রুপে যাচ্ছি না, আমি কিছু কিছু করে পড়া বলে দেবো খুনি, যেগুলো তোদের কাজে লাগবে। বোর্ড লেভেলের তো তোরা এমনিও বাড়িতে পড়বি, সব ইয়েতে পড়ছি। যেগুলো একটু অ্যাডভান্স, যেগুলো একটু আলাদা, সবাই মিস করে যায়, সেগুলো আমি একটু দেখতে বুঝিয়ে যাচ্ছি। যে মডার্ন, একদম যে মডার্ন ভার্সানটা আছে সেটা বলা হয় লং ফর্ম, মানে এক তো প্রচণ্ড লম্বা, সেই জন্যকে লং ফর্ম বলা হয়। ঠিক আছে, তো কাকে কি কি বলা হয় সেগুলো নিশ্চয়ই তোরা অলরেডি জেনে গেছিস, যেমন পিরিয়ড কাকে বলা হয়, ভার্টিক্যাল কলম গ্রুপ কাকে বলা হয়, ভার্টিক্যালগুলোকে, হরাইজন্টালকে পিরিয়ড বলা হয়, সেম জিনিস আগেরটার মতোই, আলাদা কিছু নেই। ঠিক আছে, আর মনে রাখবি যে কোনো জায়গায় একই গ্রুপে যে এলিমেন্টসগুলো আছে, মানে একই গ্রুপে লম্বালম্বিগুলোতে যারা আছে তাদের সবাই একই রকম বিহেভ করে, তাদের সেই জন্যে কি বলা হয়, গ্রুপের বদলে ফ্যামিলি অনেক সময়। ঠিক আছে, সংসার এদের এটা বলা হয়। আর নতুনটায় কটা আছে পিরিয়ড, এই সরি গ্রুপ 18টা। মেন্ডেলিভেরটায় কটা ছিল, 9। হ্যাঁ। তো এই দেখ, এগুলো ওই 1A 1 2 এরকম করে অনেকগুলো ছিল, তো আলটিমেটলি এটা 18টা করে আলাদা করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো যাই হোক, তো হাঁপিয়ে গেছি আমি, 3-4 ঘন্টা পড়াচ্ছি টানা। আচ্ছা, নোমেনক্লেচারটা আমি পড়িয়ে দিচ্ছি একবার এসে। ঠিক আছে, এই নোমেনক্লেচারটা কি কেউ জানিস, টেনে ছিল এটা সময় না তো। ছিল না, না নোমেনক্লেচার মানে নামকরণ করা। আমি আসছি, দাঁড়া 2 মিনিট ওয়েট কর, আমি একটু ঘুরে আসছি বাথরুম থেকে, ওয়েট কর, তারপর আমি এটা ক্লিয়ার করছি।
এই পালিয়ে গেল অনিশ, আমি আস্তে আস্তে হেভি ফাঁকি আছে এটা। তো হ্যাঁ, এবার একটা ছোট্ট গল্প বলে দিই এখানে। তো এটা হলো তোর এখন পর্যন্ত যেটা হলো নর্মাল প্রিডিক্টেবল, এগুলো কী কীরকম আবার দেখাবো খুনি, কোনো অসুবিধা নেই। কাকে কোনটা কী বলে সেটা আমি আরেকবার দেখিয়ে দেবো আজকে। প্রিডিক্টেবল পড়তে শিখিয়ে দেবো কিছুটা তোদের। তো নোমেনক্লেচার হলো একটা পোর্শন। নোমেনক্লেচার কথাটার মানে কি জানিস? বাংলায় বলা হয় নামকরণ। স্যার নাম দেওয়া, এক্স্যাক্টলি, নাম নেম। নেম কাদের? এখানে লেখা রয়েছে দ্যাট এলিমেন্টস উইথ অ্যাটমিক নাম্বারস গ্রেটার দ্যান 100। তো যদি তাদের অ্যাটমিক নাম্বার 100-র বেশি হয় তাহলে তাদের একটা নাম দেয়া হয়। এই নামটা আগে যে ডিসকভার করতো তারা দিত, কিন্তু পরের দিকে এমন একটা ঝামেলা হয়ে গেছিলো। কীরকম ঝামেলা হয়েছিল আমার এক্স্যাক্টলি নাম্বারটা মনে নেই। তো আগেকার দিনে সবাই মানে এই জিনিসটা হয়েছিল তোর 1950s 60s এরকম সময়। সেই সময়টা যদি তোর ইতিহাস পড়ে থাকিস মনে আছে, কোল্ড ওয়ার থাকছিল। তো তখন নিউক্লিয়ার ফিউশন আর ফিশন নিয়ে অনেক রিসার্চ চলছিল, নিউক্লিয়ার জিনিস নিয়ে। তো এই 100 অ্যাকচুয়ালি 94 আমাদের চারপাশে যে এলিমেন্টস থাকে 118টা মতো আমরা এখন জানি আছে, 118টা বা 120টাও বলা হয় এখন। তো এর মধ্যে 94 বা 92 অনলি অ্যাভেলেবেল ন্যাচারালি, বাকিগুলো ন্যাচারালি পাওয়া যায় না। বাকিগুলো কোথা থেকে এসছে? এই রিয়াকশান, নিউক্লিয়ার রিয়াকশানের বাই প্রোডাক্ট হিসাবে। আর এরা খুব ক্ষণস্থায়ী, মানে খুব অল্প সময় এরা এক্সিস্ট করে, তারপরে এরা নষ্ট হয়ে যায়। কেউ একটু বেশি সময় করে, থোরিয়াম টোরিয়াম একটু বেশি সময় করে, বাকিরা আরও কম করে। তো এই ডিপেন্ডিং সিচুয়েশানের জন্য তখন রিসার্চ করা শুরু করে, আরও বোধহয় এলিমেন্ট আছে আমরা জানি না, সেগুলো ডিসকভারি করা শুরু করে। তো তখন সবথেকে বড় দুটো সুপার পাওয়ার ছিল তোর অবভিয়াসলি সোভিয়েত ইউনিয়ন বা সোভিয়েত রাশিয়া, ইউএসএসআর, আর তার সঙ্গে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বা ইউএসএ। তো এদের রিসার্চ হাইয়েস্ট লেভেলে থাকতো এবং সবসময় কম্পেয়ারেবল ছিল। এবং কেউ যদি একটা অ্যাটম আবিষ্কার, নতুন একটা এলিমেন্টস আবিষ্কার করে, মানে সে নোবেল প্রাইজ পাবে, এরকম একটা ব্যাপার। অবভিয়াসলি এরকম একটা বড় ব্যাপার। তো সেখানে দুদল প্রচণ্ড টাকা এবং সময় ইনভেস্ট করা শুরু করলো ওই সময়টায়। আর যখন এই ইনভেস্টমেন্ট শুরু হলো, একটা সময় আসলো যখন এরা ওই 104 বা 5 নম্বর এলিমেন্ট যে কোনো একটা আছে, এক্স্যাক্টলি মনে নেই। তো একই সময়ে দুজনে ডিসকভার করেছে। একজন নাম দিয়েছে মেন্ডেলিভিয়াম আর একজন দিয়েছে রাদারফোর্ডিয়াম, যে যাদের নামটাও আমার ভুলে যাচ্ছে এই মোমেন্টে। তো দুজনে নাম দিয়েছে। তো একই এলিমেন্টের তো দুটো নাম হতে পারে না, একটা তো স্ট্যান্ডার্ড নাম রাখতে হবে আমাদের। তো সেটা সেই নাম রাখা নিয়ে এবার এ বলছে যে না আমারটা ঠিক, ও বলছে যে না আমারটা ঠিক। যদি বিশ্বাস না হয় চলো যুদ্ধ করি। ওরা যুদ্ধ করতেও রাজি হয়ে গেছিলো, মানে মারপিট করে ঠিক করো একটা এলিমেন্টের নাম কি, মানে মেরেই দেবে। আর তখন মানে দুজন নিউক্লিয়ার বোম নিয়ে দুপাশে বসে রয়েছে, মানে যখন খুশি বোম যুদ্ধ বেঁধে যেতে পারে। তো এই সিচুয়েশানটা যাতে না হয় সেজন্যে এই আইইউপ্যাকের ফুল ফর্ম তোরা জানিস কিনা জানি না, এখানে লেখা থাকবে। আইইউপ্যাকের ফুল ফর্ম কেউ জানিস? আমি বড় ভুলে গেছি। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ প্র্যাকটিক্যাল অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ঠিক আছে, এরা কি করে, এরা একটা এটা হলো ইন্টারন্যাশনাল অর্গানাইজার কেমিস্ট্রির জন্য। ঠিক আছে, এরা তখন একটা সেট রুল তৈরি করে দিল যে তুমি যে নামেই ডাকো আমরা কিছু শুনবো না, 100-র উপরে যদি এলিমেন্ট থাকে তাদের এই নামেই ডাকতে হবে। এবার সেই নামগুলো দেওয়ার একটা নিয়ম ওরা তৈরি করেছিল। ঠিক আছে, এটা হলো মডার্ন পিরিয়ডিক টেবিল। আমি যেহেতু ট্যাগ করা রয়েছে এই মুহূর্তে আমি দেখাচ্ছি না, আমি আবার এগুলো আসবো দেখাবো, চিন্তা নেই। তো সেই নিয়মটা এখানে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই ঝগড়া বা যুদ্ধ যাতে না হয় সেজন্যে, তার জন্যে প্রথমে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। কিছু জিনিস মনে রাখতে হবে মানে ওই এলিমেন্টটা, এই যে 104 আমি ঠিকই বলেছিলাম, এই 104 নিয়ে রাদারফোর্ডিয়াম আর এটা, আচ্ছা এটা কুর্চেথোভিনাম, কী সব নাম,
যাই হোক, ভালো এই নামটা দেয়নি অন্তত। তো এই জিনিস দুটো নিয়ে ওদের মধ্যে মারপিট প্রায় বেঁধেই যাচ্ছিল। তো সেটা যাতে না হয় সেই জন্যে ওরা এই নামটা দেয়। সেই নামটা ডিপেন্ড করে এদের অ্যাটমিক নাম্বারের উপর, ঠিক আছে? এদের অ্যাটমিক নাম্বার যত সেটার উপর ডিপেন্ড করে হয়। কীরকম হয়, কিছু কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে। যেমন 0 মানে হলো নীল, অ্যাব্রিভিয়েশন বা ছোট করে এন বলা হয়। 1 যদি থাকে দ্যাট ইজ উন বা ইউ, 2 যদি থাকে দ্যাট ইজ বাই বা বি, 3 যদি থাকে ট্রাই টি, এরকম কোয়াট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, এন, এন মিনস 9, ENN বলা হয় ই। এবার যদি তোর 109 এটা ধর একটা এলিমেন্টের নাম, তো আমরা এর নামটা কি দেবো? এক মানে কি রয়েছে এখানে, এখানে দেখে নিই এক মানে কি রয়েছে, উন। তো এর প্রথম নাম শুরু হবে উন দিয়ে। তারপরে রয়েছে 0, 0 মানে কত? নীল, নীল, উন নীল। তারপরে রয়েছে 9, 9 মানে কত? ENN, তো ENN। আর লাস্টে এত কিছু যখন হয়ে যাবে তখন আমি একটা জিনিস, এটা যেহেতু এটা এলিমেন্ট শুধু নাম্বার দিয়ে হবে না, ইয়াম, IUM দিয়ে দেবো। তো এলিমেন্টের নাম হবে উন নীল এন ইয়াম, উন নীল এন ইয়াম। আর এটার যে লোগো বলতে পারিস বা এটার যে সংকেত বা এটার যে যেটা দিয়ে বললে UNE, ঠিক আছে? বোঝা গেছে না বোঝা যায়নি? না আমি আবার বলবো কিভাবে নাম করবো। আর একবার বলে দিন। আচ্ছা আরেকবার বলে দিন। ঠিক আছে, বলে দেবো। সুমেধা, রবি, স্যার আর একবার বলবে? বলবো। রবি বুঝেছো না বোঝেনি? বুঝেছি, কিন্তু এই নামে কি কোনো এলিমেন্ট আছে? হ্যাঁ আছে, আছে। এইটা দেখলে সবাই বুঝে যাবে কিভাবে নাম নাম হয়েছে, ঠিক আছে? এই দেখ, সবাই দেখ। নামের নিয়ম হলো এদের অ্যাটমিক নাম্বার যেটা থাকবে সেটার উপর প্রত্যেকটা পরপর বসাবো আর লাস্টে IUM বসাবো। এটাই দেখ, 1 মানে কি একটু আগে বললাম উন, 0 মানে কি নীল, আবার 1 মানে কি নীল, ঠিক আছে? সরি ভুল বললাম, আবার 1 মানে হলো কি উন, ঠিক আছে? তো উন নীল উন আর লাস্টে ইয়াম, ইয়ামটা ম্যান্ডেটরি, ঠিক আছে? ইয়ামটা দিয়ে দিতে হবে। সিম্বল কি হবে? UNU। বোঝা গেল কীরকমভাবে হচ্ছে? নেক্সটটা দেখ, প্রত্যেকটা রয়েছে 10 রয়েছে। উন নীল বাই ইয়াম 103, উন নীল ট্রাইয়াম 104, উন নীল কোয়াড্রিয়াম। এবার ধর 111 গেল, তাহলে উন 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 ইয়াম, তিনটে এক রয়েছে, উন উন উনিয়াম, ঠিক আছে? বোঝা গেল? আর এই প্রত্যেকটা এক কাকে কি বলবো সেটা আমাদের আগে থেকে দেওয়া রয়েছে। এককে আমি কি বলবো, নীলকে কি, 0কে আমি কি বলবো, 9কে কি বলবো, তাদের অ্যাব্রিভিয়েশন কি সেটার উপর। হ্যাঁ, এইগুলোর একটা পরের দিকে একটা সবাই মিলে একটা নাম দেয়া হয়েছে যেটা আমরা মেনে নিই। যেমন 101কে মেন্ডেলিভিয়াম, 102কে নোবেলিয়াম, ঠিক আছে, নোবেলের নামে, লরেন্সিয়াম, 104কে রাদারফোর্ডিয়াম, 105কে ডাবনিয়াম বলা হয়। বাট অ্যাকচুয়াল IUPAC রুল হলো এটা, এটা হলো রুল, ঝামেলা যাতে না হয়, এটা একটা কমন নাম, ঠিক আছে? এই যে পরের যেগুলো রয়েছে, যেগুলো নতুন ডিসকভার হয়েছে সেগুলোর এখনও কেউ নাম দিয়ে পারেনি, দিয়েছে মানে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড হয়নি এখনো সেইগুলো, ঠিক আছে? বোরিয়াম, নীলস বোরের উপরের নাম, হাসিয়াম, ঠিক আছে? এইগুলো রয়েছে তোর পাশাপাশি। এবার কি বোঝা গেছে? একটা একদম সোজা জিনিস, এর অ্যাটমিক নাম্বার যা পরপর সেই ওয়ার্ডগুলো বসিয়ে দিবি। 109 উন নীল ইনিয়াম, 111 উন মুন মুনিয়াম, তিনটে উন উন করতে চেল্লামেল্লি করতে হবে। তারপরেও 113 উন উন ট্রাইয়াম। এই তো একদম সোজা জিনিস, বোঝা গেছে? সন্ধ্যেবেলা হ্যাঁ ব্যাস, বাকিরা বুঝেছিস না? আবার বলবো। অনিশ, দেবাংশু, আচ্ছা বুঝেছি। হুম। একদম স্যার সোজা। ওই
ওই যে সেই ঝগড়াটা হয়েছিল মেন্ডেলিয়ভ আর রাদারফোর্ডিয়াম, না রাদারফোর্ড স্যার ওটা লাস্টে জিতলো কে? জিত, এটা ওটা যাতে না হয় তাই, মানে সত্যি কথা বলছি যদি জেতে তাহলে রাদারফোর্ডিয়ামই নাম হয়েছে 104-এর। দেখ এখানে লেখা আছে 4 নম্বরে কমন নাম, হ্যাঁ, ঠিক আছে। যা হয়ে গেল। ক্রুস্টিয়াভিয়াম বলে একটা কিছু ছিল, সেটাকে আর নেওয়া হয়। স্যার উনুনটিয়াম কি একটা নাম ছিল? হ্যাঁ স্যার ওবামার নামেরও তো একটা আছে না? ওবামার নাম, না ওবামার নামে, না ওবামার নামে স্পিসিস আছে হ্যাঁ ওবামার নাম। এখানে। যাই হোক, তো এটা হলো নিয়ম, মানে কোনো পলিটিশিয়ানের নামে হুট করে দিতে পারবে না সায়েন্টিফিক কমিউনিটিতে, মারপিট হয়ে যাবে, ঠিক আছে। তো যে কোনো এলিমেন্টের এই জন্যে প্রথমে একটা টেম্পোরারি নাম থাকে, তারপরে ইউপ্যাকে ভোট হয়, আইইউপ্যাকে ভোট টোট হয়ে একটা নাম, যেমন রাদারফোর্ডিয়াম এখন ঠিক আছে রিপ্রেজেন্ট যে কান্ট্রির উপর বিশ্বাস করে পরের দিকে হয়। এটা একটা নতুন নিয়ম। এবার দেখ এখানে একটা কোশ্চেন দিয়েছে, একটা ছোট্ট কোশ্চেন দিয়েছে, খুব সোজা জিনিস। হোয়াট উইল বি দ্য আইইউপ্যাক নেম অফ 120? তো 1 কি জিনিস? 1 মানে হলো না দেখেই আমি বলে দিতে পারি উন। 2 মানে বাই, ঠিক আছে। 0 মানে কি? নীল, ঠিক আছে। তারপরে আসলে আইয়াম, তাই না? একদম সোজা জিনিস। এবার তোরা একটা কর্ত দেখি পারিস কি পারিস না, দেখি মনে আছে কি না। ছড়িয়ে দিলাম তো পেজটা, তোরা তো কেউ নোট করবি না, লিখবিও না, সবাই খুব ভালো ভালো ছেলে। আমাকে বলতো 1 3 5 এটা কি হবে? ঠিক আছে, আগে থেকে 1 তারপরে কি বললে? 3? 3 দেখতে পাচ্ছিস? ও এই তো। ঠিক আছে, লিখে ওয়েট কর, আমি জিজ্ঞেস করলে বলবো, আর যে আগে পাবি ওখানে বলবি যে হ্যাঁ আমি বলবো যদি আগে হয়ে যায়। 1 3 5। হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা সুমেদার আগে হয়েছে, বাকিদের বল আগে। বলবি না, অ্যান্সার বলবি না, জাস্ট যদি হয়ে গিয়ে বলবি হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা বাকি দুজন? স্যার হয়েছে? 3 আর 5। হ্যাঁ পারিস নি? না, 1 3 3 আর 5 5। বলেছিলেন তো? 1 3 5, ছি ছি, কেন হবে না? কি একটা নাম। দাঁড়া ঠিক আছে, আমি একবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ইয়ে আমাকে বল স্যার মন্ট্রিপেড। আচ্ছা সুমেদা বল তো কি লিখেছিস, কি করেছিস? 3 পেন্টিয়াম। 3 পেন্টিয়াম, ভেরি গুড। এবার আমি একবার ওই ছবিটাই নিয়ে যাচ্ছি, এটা দেখে বল কি হবে। ওই তো মন্ট্রিপেড। পুরবী, অনিশ, এবার দেখে বল। স্যার অনেক ঘোল গোলা আসছে ফটোটা। গোল গোল আসছে কি করে? পুরবী, হয়ে গেছে। 3 পেন্ট বাবা, কি পেন্ট তো ওটা 5 এ হ্যাঁ পেন। একটু হেভি আসছে। হেজি আসছে, এতক্ষণ পর হেজি আসলো পড়ানোর পরে, নেটওয়ার্কে ডিস্টার্ব আছে। দেখ সবাই, 3 পেন্টিয়াম। হ্যাঁ 3 পেন্টিয়াম, তাহলে এতক্ষণ লাগে? সোজা জিনিস, সময়টা তো টুক করে করে ফেললো। তাহলে 3 পেন্টিয়াম, ভালো, ঠিক আছে, গুড। সবাই করতে পেরেছিস, বুঝতে পেরেছিস, এটাই অনেক ভালো হয়েছে, কোনো অসুবিধা নেই। এটা একদম একদম সোজা না, একটু একবার শিখে গেলে, নতুন তো তাই জন্য একটু আজকে অসুবিধা হচ্ছে, যখনই হয়ে যাবে দেখবি কোনো অসুবিধা নেই। স্যার হ্যাঁ বলো। ওই চারটে একটু বার করবেন, স্ক্রিনশট নেব। আরে এটা আমি পাঠিয়ে দিচ্ছি, দাঁড়া, সব বইতে পাঠিয়ে দেবো, ওই আচ্ছা ঠিক সব আছে। পুরো বই পাঠিয়ে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে কি আছে, সবাইকে পাঠিয়ে দেবো। এটা যদি সফট কপি না থেকে থাকে হাতে, আমি পাঠিয়ে দিচ্ছি সব।
ঠিক আছে? এটা আমি তোদের ওই অ্যাপের যে গ্রুপটা আছে, অ্যাপের মধ্যে দেখবি স্টাডি মেটেরিয়াল বলে একটা অপশান আছে, কেমিস্ট্রি ব্যাচে গিয়ে স্টাডি মেটেরিয়ালের একটা অপশান থাকবে, তার মধ্যে এই দুটো আমি আপলোড করে দিচ্ছি, আজকে এক্ষুনি আপলোড করে দিচ্ছি ক্লাসের পরে, ঠিক আছে? চলো আর আজকে দেখি এরপরে কোন পোর্শনটা পড়ানো যায়। ইলেকট্রনিক কনফিগারেশন অনুযায়ী, আচ্ছা এটা আরেকটা পোর্শন যেটা আমি পড়াবো আস্তে আস্তে, এসপিডিএফ ব্লক, ঠিক আছে? আচ্ছা সব কজনকে জিজ্ঞেস করছি, সুমেদার দেবাংশু, তোদের দুজনের তো অসুবিধা হওয়ার কথা নয়, এসপিডিএফ কি মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে। অনিশ আর দেবাংশু, এই সরি অনিশ আর পুরবী, এসপিডিএফ কি জিনিস মনে আছে, জানা আছে কি? না। এই কেস করেছে। না স্যার। আরে ঠিক আছে, বলে দেবো, চাপ নেই। তাহলে একটা কাজ করি বুঝলি, আজকে আর আমি এগোই না, এখানে আমি ক্লাস শেষ করছি। নেক্সট দিন আমি তোদের 5-10 মিনিট আগে ওই এসপিডিএফটা বলে দেবো, তারপরে আমি এখান থেকে করবো। আমাদের হাতে অনেক সময় আছে, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, আস্তে আস্তে করবো। আজকে কোনো প্রশ্ন যদি আছে একবার করে নে, আজকে আর তাহলে এগিয়ে লাভ নেই, এমনিও 5 মিনিট আছে, আবার তাহলে নেক্সট টাইম করছি না, ছেড়ে দিচ্ছি। মানে তো পড়াতে গিয়ে পট করে শেষ হয়ে যায় আমার, যেন সবাই মনে হয় এই আর পড়ালে তারপরে একটা সময় দেখি হঠাৎ করে কতটা পড়িয়ে ফেলেছি, তারপরে যদি না পড়েছি। আজকে তো বেশি তাও পড়ালাম না ক্লাস শুরু হতে হতে, কিন্তু যতটা পড়িয়েছি এটার মধ্যে অনেক কিছু আছে, পরের দিনে আমি জিজ্ঞেস করলেও তখন টের পাবো। নতুন চ্যাপ্টার আস্তে আস্তে কর, কোনো অসুবিধা নেই, এটা তো আবার বাড়িতে পড়ানোই হবে সবাইকে। তো কোনো প্রশ্ন আছে এইটুখানি আজকে যতটা পড়িয়েছি তার মধ্যে কিছু প্রশ্ন আছে কারোর? না স্যার। ঠিক আছে। পুরবী আর অনিশ, তোদের দুজনকে আমি একটা জিনিস বলছি, তোরা এর আগের চ্যাপ্টারটা মানে অ্যাটমিক স্ট্রাকচার, ঠিক আছে, বাড়িতে যে টিচারের কাছে বা বোর্ডের টিচার যেখানেই পড়ছিস সেখানে গিয়ে একবার একটু ক্লিয়ার হয়ে নিবি যে এসপিডিএফ সাবশেল বা শেল কী জিনিস। যদি না হয় আমি পরের দিন ক্লাসের আগে 5-10 মিনিট আমি বুঝিয়ে দেবো, চিন্তা করার দরকার নেই। এগুলো হলো কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে? কোয়ান্টাম নাম্বার হলো তোর, কোয়ান্টাম নাম্বার হলো কি? স্যার, হ্যাঁ বলো। কোয়ান্টাম নাম্বার আমি জানি। তা জানো তাহলে তুমি এসপিডিএফ কেন জানো না? কোয়ান্টাম নাম্বার জানলে প্রিন্সিপাল ও কোয়ান্টাম, এসপিডিএফ, আমি আমি ভাবছি কোনো টপিক, এটা এসপিডিএফ আমি আলাদা করে আর বুঝতে পারিনি। এই মেরেছে, এটা আলাদা টপিক কি করে হবে? এসপিডিএফ তো শুনলে আমি আগের স্যার চ্যাপ্টার। একসাথে স্যার একসাথে বলেছো তাই ও কনফিউজ হয়ে গেছে। এই মেরেছে, এসপিডিএফ হলো কোয়ান্টাম নাম্বার, এটাকে কি বলে? এসপিডিএফ কি জিনিস? হ্যাঁ পুরবী মনে আছে কি? এগুলো এক একটা অরবিটাল। হ্যাঁ ভেরি গুড, এটা হলো অরবিটাল। এসপিডিএফ বলতে অ্যাকচুয়ালি আমরা অরবিটালের কি বোঝাই দেখি, এটা তুই জানিস কিনা? অরবিটালের এক একটা মানে ঘর, এক একটা আলাদা আলাদা স্পেস যেখানে ইলেকট্রন থাকে। হুম, এসপিডিএফ এটা হলো তোর অ্যাজমুথিয়াল কোয়ান্টাম এনার্জি নাম্বার, অ্যাজমুথিয়াল কোয়ান্টাম নাম্বার বলা হয়, তাই না? হ্যাঁ এল দিয়ে বোঝানো হয়, সেটা আলাদা কথা। আমি বোঝাতে চাইছি এটা দিয়ে অ্যাকচুয়ালি অরবিটালের কোন জিনিসটা বোঝানো হয়, মানে এই কোয়ান্টাম নাম্বারটা, অ্যাজমুথিয়াল কোয়ান্টাম নাম্বারটা যেগুলোকে আমরা এসপিডিএফ নামে চিনি, সেটা দিয়ে অ্যাকচুয়ালি অরবিটালসের কি ডিনোট করা হয়, সেটা কি জানিস? হ্যাঁ, বল বল বল। মানে ইলেকট্রনটা কিভাবে আছে, মানে ইলেকট্রনের ঘূর্ণন, তার আরেকটু ভালোভাবে মানে লেন্থ। সোজা করে বলে দিই, শেপ অফ অরবিটাল, ঠিক আছে? কিরকম অরবিটালগুলো দেখতে হবে, গোল না ডাম্বেলের মতো না ফুলের মতো, মনে আছে তো? বুঝতে পারছিস? এস কি হয়? হ্যাঁ, হ্যাঁ। গোল হয় না? পি কি হয়? ডাম্বেলের মতো হয়। ডি কি হয়? ডাম্বেল আকার। হ্যাঁ ডবল ডাম্বেল। এফ কি হয়? ফুলের মতো। ডি ডাম্বেল আকার। এক্স্যাক্টলি। তো এসপিডিএফ আর হাউ দে লুক লাইক, মানে ওদের শেপ বলা হয়, ঠিক আছে? আর লাস্টে যেটা তোর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থাকে, যে
এস সরি পিএক্স পিওয়াই, তাহলে এসপিডিএফ হলো 4-5 রকম হয়। অনিশও শুনে রাখ ভালো করে, ভুলে গেছিস হয়তো বা ক্লাসে আসিলিস না। এস হলো এক রকমেরই হয়, পি হয় 3 রকমের, ঠিক আছে, 3 দিকে। এটা হলো ডিরেকশনের উপর ডিপেন্ড করে, কোন দিক বেঁকে রয়েছে তার উপরে ডিপেন্ড করে। তো ডিরেকশন, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলে এরা কোন দিকে থাকবে, এদের ডিরেকশনটা বোঝানো হয়, ঠিক আছে। পি হতে পারে 3 রকমের, ডি হয় 5 রকমের। 5। তাহলে বলো তো এফ কত রকমের হতে পারে? এস তো এক রকমেরই এফ হয়। এফ 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 7। হ্যাঁ, ভেরি গুড। আর এক একটা এস বা পি এর মধ্যে কটা করে ইলেকট্রন থাকে? 2টো করে। দুটো। হ্যাঁ, ভেরি গুড। তো এটা যখন সবাই জানিস, বুঝে গেছিস, তাহলে আর কোনো অসুবিধা নেই। তাহলে এই পার্টটা কি পরের পার্টটা পড়াবো না আজকে? বল, পড়িয়ে দিচ্ছি। আর কোনো আওয়াজ নেই কারো, সবাই চুপ একসাথে। আচ্ছা ঠিক আছে, চল আজকে সারাদিন পড়ে নিয়েছিস, আর লাস্টে আমি এতে চালাবো না, পরের দিন এখান থেকে শুরু করব। এসপিডিএফ তোরা যখন জানিস বলে দিয়েছি, কোনো অসুবিধা নেই। এখন এমনিও কেটে যাবে, 40 মিনিট হয়ে গেছে। সবাই ভালো করে এটা একটু বাড়িতে পড়াশোনা করে দিস, আমি এটা আপলোড করে দেবো। পুরোবি তুই নামিয়ে দেখে নিস, আর যদি তোদের কারোর কাছে বই না থাকে তোরাও নামিয়ে দেখে নিতে পারিস। আই থিঙ্ক সুমেদা আর দেবাংশু তোদের কাছে বই আছে, যদি না থাকে এখান থেকে ডাউনলোড করে নিস। আমি স্টাডি মেটেরিয়াল পোর্শনে দিয়ে দেবো, অ্যাপের মধ্যে যাবি যে ক্লাস 11-এর ব্যাচ কেমিস্ট্রি, দেন ওটার মধ্যে এই স্টাডি মেটেরিয়ালটা পেয়ে যাবি, ঠিক আছে। চলো টাটা, তাহলে আজকের মতো, পরের দিন দেখা হবে। কারোর কোনো কোশ্চেন নেই তো? হ্যাঁ স্যার। না স্যার, ঠিক আছে, টাটা, বাবা। থ্যাংক ইউ স্যার।